তবে এই খুশি শুধুমাত্র অল্প সময়ের জন্য। তোমার এই খুশির সবাই কান্নায় পরিণত করে দেব আমি। যেটা আমার সেটা শুধুই আমারই। আমার আর ফাইজারের মাঝে তুমি থার্ড পারসন হয়ে গেলে তোমাকে তো ছুটতেই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। বলার সাথে সাথে মুখের কোণে শয়তানি হাসি ফুটে ওঠে রিয়ার। বেশ খানিকটা রাত হয়ে যাওয়ার ফলস্বরূপ সবাই ধীর স্থিরভাবে বেরিয়ে পড়ে সিরাতের রুম থেকে। ফায়াজও রুমের বাইরে পা বাড়াবে এমন সময় পেছন থেকে সিরাত মৃদুস্বরে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ রকস্টার সাহেব। সিরাতের কথা কর্ণগোচর হতেই পেছন ফিরে তাকায় ফায়াজ। মুখে মুচকি হাসি পূর্বের তুলনায় বজায় রেখে এগিয়ে যায় সিরাতের দিকে। আলতো হাতে সিরাতের বাম চিবুকের ওপর স্পর্শ করে ফিসফিস আওয়াজে বলে ওঠে, ইউর ওয়েলকাম মেরি জান, গুড নাইট। বলেই পুনরায় সামনের দরজার দিকে হাঁটা শুরু করে সে। মুখশ্রী জুড়ে তীব্র রোদের প্রখরতা ছুঁয়ে দিতেই ঘুম ছুটে যায় চোখ থেকে। পিটপিট করে চোখ মেলে উঠে বসে সিরাত। ছুটির দিন হওয়ায় বেশ স্বস্তি সহকারে পাশেই বেঘরে ঘুমোচ্ছে নিশাত। নিঃশব্দে খাট থেকে নেমে পা বাড়ায় ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামার উদ্দেশ্যে পা বাড়াতেই বেশ কোলাহলের শব্দ কর্ণপাত হয় সিরাতের। সিরাতের ওপর ফারিহার দৃষ্টি পড়তে সে দ্রুত এগিয়ে যায় সিরাতের দিকে। সিরাত আপু, তুমি এসে পড়েছো? এসো আমার সাথে নিচে। জানো ভাইয়া তোমার জন্য কত বড় পার্টি প্ল্যান করেছে। তোমার বার্থডে উপলক্ষে আজকে বিশাল আয়োজন করা হয়েছে। ফারিহার কথা শুনে সিরাত হালকা নড়ে চড়ে ওঠে, সাথে খানিকটা বিস্মিতও হয়। কিন্তু এসবের প্রয়োজন কি ছিল? কাল রাতেই তো বার্থডে সেলিব্রেট করা হলো, তাহলে আজ এসবের কী দরকার ছিল? আর তাছাড়া আঙ্কেল কি আদৌ এসব পছন্দ করবেন? শঙ্কিত হয়ে বলে ওঠে সিরাত। সিরাতের এমন অনিশ্চয়তা দেখে পেছন থেকে ফায়াজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কেন সেলিব্রেট হবে না? অবশ্যই হবে। ফয়েজ আহমেদ মুগ্ধর একমাত্র প্রেয়সীর বার্থডে সেলিব্রেট হবে না তো কার হবে? আমি চাই পেছনের যত খারাপ দিনগুলো সেগুলো সব খারাপ স্বপ্ন হয়ে মুছে যায়। তোমার বর্তমান এবং ভবিষ্যতের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে হ্যাপি দেখতে চাই, স্পেশাল ফিল করাতে চাই। আর তাই এখন থেকে নো স্যাডনেস, অনলি হ্যাপিনেস হবে মেরি জান। ফায়াজের কথায় পেছনে ঘুরে তাকায় সিরাত। কিন্তু কোনো কিন্তু নয়। আর বাবার কথা তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবটা ম্যানেজ করে নেব। এখন শুধু চুপচুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। বলেই ফায়াজ হাঁটা ধরল। ফায়াজের কার্যকলাপে ভ্যাপাচাকা খেয়ে যায় সিরাত। মিনিট দুয়েক দাঁড়িয়ে থাকতেই পুনরায় তার সামনে হাজির হয় ফায়াজ, হাতের মধ্যে দুটো ব্যাগ ঝুলানো। হাত বাড়াও। ফায়াজের কথায় ভ্রু কুঁচকে নেয় সিরাত। কি হলো? হাত বাড়াও কুইকলি। হাত বাড়াতেই সিরাতের হাতে ব্যাগ দুটো ধরিয়ে দেয় ফায়াজ। এতগুলো আবার কি? তোমার বার্থডে সেকেন্ড গিফট। আজ সন্ধ্যায় পার্টির জন্য আমি নিজে সিলেক্ট করে নিয়ে এসেছি, আর এটাই তুমি আজ সন্ধ্যায় পড়বে। কিন্তু এসব আর একটা কথাও না, যেটা বলেছি সেটাই করতে হবে। এখন উপরে চলে যাও, সন্ধ্যা হতে কিন্তু খুব একটা দেরি নেই বেরিয়ে যান। পাশেই নিশাত দাঁড়িয়ে সবটা শুনে মুখ টিপে হাসছে। ফায়াজের কথাবার্তা শুনে মুখ ফুলিয়ে নেয় সিরাত। নিশাতের সামনে যেন লজ্জায় মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা। উল্টো পায়ে কোনো মতে হাঁটা দেয় ওপরের দিকে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে ওঠে, এই লোকটার মুখে আদৌ কোনো কিছু আটকায় না নাকি? যখন যা আসে মুখে তাই বলে দেয়। এসব নিশাতের সামনে আমাকে লজ্জায় ফেলে দেওয়া কি খুব প্রয়োজন ছিল? সিঁড়ির ওপর এক প্রান্তে দাঁড়িয়ে এক দৃষ্টে নিচে তাকিয়ে রয়েছে রিয়া। এতক্ষণ ধরে সিরাতের মুখের প্রাণোচ্ছল হাসি দেখে তার শরীর যেন রাগে ক্ষোভে ফুঁসতে থাকে। সিরাত সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই আর চোখে একবার সিরাতের দিকে তাকিয়ে একবার হাতের ব্যাগে তাকিয়ে বাঁকা হাসি দেয়। দুপুরের পর সাবান নিয়ে বের হয়ে ব্যাগের কথা মনে পড়তেই ব্যাগের কাছে চলে যায় সিরাত। প্যাকেট খুলতেই তার ভেতর থেকে একটা লং গাউন বেরিয়ে আসে। ড্রেসটার উপর হাত বোলাতেই খেয়াল করে গাউনের বিভিন্ন অংশে পার্লের আর স্টোনের কাজ করা। আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেস হাতে নিয়ে মুচকি হাসে সিরাত। ফায়াজের প্রতি দিনকে দিন তার মুগ্ধতা আর দুর্বলতা দুটোই বেড়ে চলেছে। তার দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও সেটা এক মুহূর্তের জন্য বুঝতে দেয় না। কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো কি চিরস্থায়ী নাকি ক্ষণিকের জন্য তার জীবনে এসেছে? ভাবতেই সূক্ষ্ম চিন্তার রেখা ফুটে ওঠে সিরাতের কপালে। সিরাতের ভাবনায় ছেদ পড়ে নিচ থেকে নিশাতের ডাকে। হাতে থাকা ড্রেসটা বিছানায় রেখে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে সে।
সিরাত রুম থেকে বেরিয়ে পড়তেই পা টিপে টিপে রুমে প্রবেশ করে রিয়া। বিছানায় রাখা ড্রেসের উপর চোখ পড়তেই মুখে আপনা আপনি শয়তানি হাসি ফুটে ওঠে তার। হাতে থাকা কেঁচিটার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায় সে। বিশাল আকার হল রুমে বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর বিভিন্ন রকমের কারুকাজের সমন্বয়ে সাজানো হয়েছে। বিভিন্ন স্থানে ছোট বড় সাইজের বেলুন দিয়ে সাজানো। একে একে অনেক গেস্টই আসা শুরু করে দিয়েছে ইতোমধ্যে। জাফর সাহেব একবার এসে সব কিছু পরখ করে গেলেও মুখ ফুটে কিছু বলেননি। ইদানিং ফায়াজের সাথে তেমন কোনো কথার সুযোগ হয়ে ওঠে না তার। ফায়াজও হাসি মুখে সবাইকে স্বাগতম জানাচ্ছে। সন্ধে হয়েছে বেশ খানিকক্ষণ আগে, এখন শুধু সিরাতের আসার পালা। সবাই অধীর আগ্রহে সিরাতের জন্য অপেক্ষা করছে। সবার অপেক্ষার প্রহরে সমাপ্তি ঘটিয়ে গুটি গুটি পায়ে ফারিহা আর নিশাতের সাথে সিঁড়ির কাছে এসে দাঁড়ায় সিরাত। ফায়াজের দৃষ্টি সিরাতের ওপর পড়তেই থমকে যায় কিছুক্ষণের জন্য সে। অলিভ রঙের লং গাউন, তাতে পার্লের আর স্টোনের কাজ যেন ফুটে উঠেছে সিরাতের শরীরে। তার সাথে মিলিয়ে চুলগুলোকে সুন্দর করে এক সাইডে বিনুনি করে তাতে আর্টিফিশিয়াল পার্ল বসানো। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সিরাত, পিছু পিছু নিশাত আর ফারিহাও নেমে আসে। ফায়াজের এক দৃষ্টে তাকিয়ে থাকায় ব্যাঘাত ঘটে রিয়ার কণ্ঠস্বরে। ও মুগ্ধ, ইউ লুক সো স্টানিং। আজকে তো তোমাকে আমার দিক থেকে চোখ ফেরানো যাবেই না। ও মাই গড। রিয়ার ন্যাকামোজনক কথাবার্তা শুনে বেশ বিরক্ত হয় ফায়াজ, তবে সেটা মুখ ফুটে প্রকাশ করে না। ছোট করে থ্যাঙ্কস বলে পাশ কাটিয়ে চলে যায় ফায়াজ। সিরাত নেমে আসতেই ফায়াজ হাত বাড়িয়ে দেয় সিরাতের দিকে। সিরাতও সন্তর্পণে হাত বাড়িয়ে দেয় ফায়াজের দিকে। আমি যে নতুন করে প্রতিদিন তোমার প্রেমে পড়ে যাই, বাই চান্স নিজের এই রূপ দিয়ে আমাকে অকালে মেরে টেরে ফেলার কোনো কারণ আছে নাকি? ফিসফিস করে বলে ওঠে ফায়াজ। ফায়াজের কথায় মুখশ্রী জুড়ে লাল আভার রেখা ফুটে ওঠে সিরাতের। স্যার, ইনিই তো সেই মেয়েটি যার সাথে পূর্বেও আপনার নানা নিউজ ছাপানো হয়েছিল। আপনার ভাষ্যমতে আপনাদের দুজনের মাঝে কোনো সম্পর্ক ছিল না। তাহলে এই মেয়েটি ওরফে সিরাত আনবার আপনার বাড়িতে কি করছে? কি সম্পর্ক আপনাদের দুজনের? বলেই মিডিয়া প্রেসের একজন রিপোর্টার ক্যামেরা সহ স্পিকার এগিয়ে দেয় ফায়াজের দিকে। এমন অবাঞ্ছিত প্রশ্নে হালকা অস্বস্তি হয় সিরাতের, কিন্তু ফায়াজের মাঝে তেমন কোনো ভাবান্তর নেই। বিকজ সে এই আহমেদ বাড়ির বউ, ওরফে ফায়েজ আহমেদ মুগ্ধর ফিয়ন্সে। আগামী কিছুদিনের মধ্যে সিরাত আনবারের সাথে আমার বিয়ে হবে। আশা করি এরপর আর কিছু এক্সপ্লেন করার প্রয়োজন নেই। সোজা সাপটা গলায় বলে ওঠে ফায়াজ। এতে করে রিপোর্টার চুপসে যায়। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সিরাতকে নিয়ে সামনের দিকে পা বাড়ায় ফায়াজ। গর্জিয়াস ডেকোরেশন করা হার্ট শেপের কেক সামনের টেবিলটায় রাখা। সিরাতকে নিয়ে সামনে এগোতেই মিসেস সাবিনা সহ ফারিহা, নিশাত, বাকি সবাই কেক কাটার জন্য তাড়া দেয়া শুরু করে। সিরাতও বাধ্য হয়ে হাত বাড়াতে যাবে, তখনই পাশ থেকে ফায়াজ বলে ওঠে, এক মিনিট, এত তাড়াতাড়ি কেক কাটলে হবে নাকি? এখনো তো আসল সারপ্রাইজ দেওয়াটাই বাকি। আবারও সারপ্রাইজের কথা শুনতেই কিঞ্চিত ভ্রু কুঁচকে নেয় সিরাত। সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ? এত কিছুর পরও আরও কিছু কি বাকি আছে? ইয়েস মেরে জান, সবই তো শুরু। আর একটা বড় সারপ্রাইজ আছে তোমার জন্য। কিন্তু সেটা কি? ওয়েট এক মিনিট, আপনারা প্লিজ ভেতরে আসুন। ফায়েজের কথা ঠিক বোধগম্য হয় না সিরাতের। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে চন্দ্রিকা আর রূপ। ধীর পায়ে সিরাতের সামনে এসে জড়িয়ে ধরতেই চমকে ওঠে সিরাত। চন্দ্রিকা আপু, তুমি? হ্যাঁ, পুরোপুরি আমি। কিন্তু তুমি তো চট্টগ্রামে ছিলে। হ্যাঁ ছিলাম, তবে না এসে পারলাম না। তোর জন্মদিন আর আমি আসবো না, এটা হয় নাকি? তাছাড়া মিস্টার ফাইয়াজি আমার আর ডক্টর রূপের ঢাকায় ব্যাক করার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। মুচকি হেসে বলে ওঠে চন্দ্রিকা। রূপ ও বিনিময়ে মুচকি হাসি দেয়। সবার উপস্থিতি যেন সিরাতের আনন্দকে আরও কয়েকগুণ প্রসারিত করে তোলে। ফায়াজও সবটা এক দৃষ্টি মুগ্ধ হয়ে দেখতে থাকে। সবার তাড়া পেয়ে সিরাত কেক কাটার জন্য প্রস্তুতি নেয়। কেকের ওপর ছুরি চালাতেই সবাই একত্রে বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সিরাত, হ্যাপি বার্থডে টু ইউ। কেকের প্রথম বাইট ফায়াজ সিরাতকে খাইয়ে দেয়। একে একে সবাই এক বাইট করে খাইয়ে দেয় সিরাতকে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজকের মতো এত সুন্দর একটা আয়োজনে আরও একটা ছোট কাপল ডান্সের আয়োজন করলে কেমন হয়? আর এই কাপল ডান্সের মেন কাপল হিসাবে থাকবে আমাদের রকস্টার ফায়াজ আহমেদ, মুগ্ধ আর আজকের বার্থডে গার্ল সিরাত আনবার পূর্বী।
হুট করে জনসম্মুখে বলে ওঠে ধ্রুব। সবার দৃষ্টি ধ্রুবের দিকে। কাপল ডান্সের কথা শুনে আঁতকে ওঠে সিরাত। ফিসফিস করে পাশে দাঁড়িয়ে থাকা ফায়াজকে বলে ওঠে, ধ্রুব ভাইয়া এগুলো কি বলছেন ফায়াজ? প্লিজ না করে দিন। কাপল ডান্স কি করে? আমি তো ডান্স পারি না। আর সবচেয়ে বড় কথা, না দেখে কি করে সম্ভব? ঠিকই তো বলেছে ধ্রুব। আর বাদ বাকি রইল ডান্সের কথা। ডোন্ট ওয়ারি, তোমায় কিছু করতে হবে না। তুমি শুধু আমার সাথে স্টেপ বাই স্টেপ মেলাবে। কিন্তু মিউজিক প্লিজ। সাথে সাথে সব লাইট অফ হয়ে যায়। নীল রঙের মৃদু আলো জ্বলে ওঠে। এ মেরে हमसफर एक जरा इंतजार सुन सदाएं दे रही है मंजिल प्यार की है मेरे हमसफर एक जरा इंतजार सुन सदाएं दे रही है मंजिल प्यार की। ফায়াজ, সিরাত, চন্দ্রিকা, রূপ সহ বেশ কয়েকজনও কাপল ডান্সে অংশ নেয়। ফায়াজের সাথে তাল মিলিয়েই বাকি স্টেপ ফলো করতে শুরু করে সিরাত। जिसको दुआओं में मांगा तू है वही रहनुमा तेरे बिना मुश्किल है एक भी कदम चलना जिसको दुआओं में मांगा तू है वही रहनुमा तेरे बिना मुश्किल है एक भी कदम चलना बिन तेरे कहाँ है मंजिल प्यार की है मेरे हमसफर एक जरा इंतजार सुन सदाएं दे रही है मंजिल प्यार की। রূপের দৃষ্টি যেন চন্দ্রিকার মুখশ্রীতে আবদ্ধ, যা চন্দ্রিকাকে অস্বস্তিতে ফেলে দেয়। সিরাতও কোনো প্রকার সমস্যা ছাড়াই স্টেপ নিচ্ছে, কিন্তু হুট করেই ঘোরার সময় ড্রেসের সাইডে স্টেজ খুলে যাওয়াতে বিব্রতিকর ঘটনা ঘটতেই আঁতকে ওঠে সে। ফায়াজের কাঁধ থেকে হাত সরিয়ে তড়িঘড়ি করে জামার সাইডে হাত দিয়ে আঁকড়ে ধরে। হঠাৎ এমন বিব্রতিকর পরিস্থিতিতে পড়ায় কোনো কুল কিনারা খুঁজে পায় না সিরাত। আতঙ্কিত হয়ে ফায়াজের কাঁধ থেকে হাত সরিয়ে ড্রেসের সাইডের অংশ আঁকড়ে ধরে। এদিকে সিরাত হুট করে সরে যাওয়াতে হালকা ভ্যাবাচাকা খেয়ে যায় ফায়াজ, কিন্তু পর মুহূর্তে সিরাতের উন্মুক্ত কোমর সংলগ্ন ড্রেস ভেদ করে বেরিয়ে আসতে দেখে বিস্মিত হয় সে। মৃদু আলোতে ফর্সা শরীরের একাংশ বের হয়ে যাওয়াতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তড়িঘড়ি করে নিজের গায়ে থাকা কোট খুলে সিরাতের গায়ে জড়িয়ে দেয় ফায়াজ। হুট করে ডান্স বন্ধ হয়ে যাওয়াতে সব মিউজিকও বন্ধ হয়ে যায়, সাথে করে লাইটগুলোও জ্বলে ওঠে। হলরুমে উপস্থিত সকলের দৃষ্টি সিরাত এবং ফায়াজের দিকে স্থির। সিরাত চুপসে এক কর্নারে ফায়াজের কোট গায়ে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। হুট করে এমনটা হওয়াতে মিসেস সাবিনা বেগম এগিয়ে আসেন। বিচলিত হয়ে সিরাত আর ফায়াজকে জিজ্ঞেস করে ওঠেন, কি ব্যাপার সিরাত, কি হয়েছে? ফায়াজ? সিরাত কোনো কথার উত্তর না দিয়েই ড্রেস হাতে গুটিয়ে নিয়ে ওপরের দিকে হাঁটা শুরু করে। মা, আই উইল এক্সপ্লেইন ইউ লেটার। বলেই ফায়াজ ও সিরাতের পিছু পিছু হাঁটা দেয়। উপস্থিত সকলের কাছে ব্যাপারটা ঠিক বোধগম্য হয় না। অনেকেই কানাঘুষা শুরু করে দিয়েছে ইতোমধ্যে। রিয়াও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখে অনায়াসেই হেসে ওঠে। ধ্রুব সবার নীরবতা ভাঙিয়ে দিতে বলে ওঠে জনসম্মুখে, সরি ফর এভরিথিং গাইস, বাট ইটস এ ফ্যামিলি ম্যাটার। আপনাদের সকলকে পার্টি অ্যাটেন্ড করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ধ্রুবের কথায় সকলে একে একে আহমেদ ম্যানশন থেকে বেরিয়ে যেতে থাকে। চন্দ্রিকার রূপ দুজনেই একে অপরের মুখের দিকে চাচাই করে। দৃষ্টিতে দুজনেরই দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রুমের মধ্যে কোনো মতে প্রবেশ করে ঠাস করে দরজা লাগিয়ে দেয় সিরাত। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে নিশ্চুপ হয়ে বসে পড়ে। সব কিছু যেন অবিশ্বাস্য আর মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু আগের ঘটনা মনে পড়তেই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে আতঙ্কে। শরীর থেকে সরিয়ে নিয়ে আলমারি থেকে একটা ড্রেস নিয়ে চেঞ্জ করে নেয় অতি দ্রুত। খাটের ওপর ভাবলেশীন দেহ নিয়ে বসে পড়তেই গত সময়ের ঘটনায় ফায়ার সঠিক সময়ে গায়ে কোট জড়িয়ে না দিলে কী পরিণাম হতে পারত তা নিয়েই ভাবনা জগতে মগ্ন হয়ে যায় খুব গভীরভাবে। তার ভাবনা সুতো কাটে দরজায় ঠক ঠক আওয়াজ পেয়ে। সিরাত, আর ইউ ওকে? দরজা খোলো। আমি সত্যিই ভাবিনি হুট করে এমনটা হয়ে যাবে। প্লিজ লেট মি এক্সপ্লেইন। সিরাত। দরজার সামনে দাঁড়িয়ে প্রলাপ বকে ফায়াজ, কিন্তু অপর পাশ থেকে কোনো প্রত্যুত্তর না পেতে চিন্তা আরও এক ধাপ এগিয়ে যায় ফায়াজের। দরজায় দ্রুত কড়া নাড়তে থাকে। মিনিট দুয়েক পর দরজা খুলতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। দ্রুত রুমের ভেতর প্রবেশ করে সিরাতের দিকে এগিয়ে যায় সে। আর ইউ ফাইন? লিসেন, আই এম সো সরি। আমি কখনো কল্পনা করিনি এমন একটা উইয়ার্ড পরিস্থিতি হয়ে যেতে পারে। আমি ইচ্ছে করে করিনি, ট্রাস্ট মি। সিরাতের দুই গাল নিজের হাতের মুঠোয় নিয়ে অস্থির হয়ে প্রলাপ বকে চলে ফায়াজ। ফায়াজের অস্থিরতার সমাপ্তি ঘটিয়ে নিঃশব্দে ফায়াজকে জড়িয়ে ধরে সিরাত। এতেই মুখ থেকে সমস্ত বাক্যালাপ হারিয়ে যায় ফায়াজের। আমি জানি আপনি কিছু করেননি, আমার উল্টো আপনার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। আপনি এই সময় না থাকলে কি হয়ে যেতে পারতো? প্লিজ নিজেকে দোষী সাব্যস্ত করে আমাকে ছোট করবেন না। নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে সিরাত। ফায়াজও সিরাতের কথায় মুচকি হেসে তার দুই হাত প্রসারিত করে সিরাতকে নিজের বাহুতে আবদ্ধ করে নেয়। রাতে ডিনার শেষে ব্যালকনিতে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়েছিল ফায়াজ। পাশেই ঝুলন্ত চেয়ারটাতে কয়েকটা সায়েন্স ফিকশনের বই আর কয়েকটা রোম্যান্টিক উপন্যাস সহ গিটারটা রাখা। বস্তুত বই পড়ার অভ্যাস খুব একটা তীব্র না হলেও বই পড়লেই প্রশান্তি পাওয়া যায়, কিন্তু আজকালকার এই দুশ্চিন্তা আর নানা ব্যস্ততায় বইগুলো তেমনভাবে ছুঁয়ে দেখাই হয়নি। ভেতরে আসতে পারি মিস্টার ফাইয়াজ? পেছন থেকে কোনো পুরুষালী কণ্ঠ কর্ণগোচর হতে ফিরে তাকায় ফায়াজ। আরে ডক্টর রূপ, চন্দ্রিকা আপু, আপনি বাইরে দাঁড়িয়ে পারমিশন আর কি আছে? ভেতরে আসুন। ফায়াজের অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করে চন্দ্রিকার রূপ। ফায়াজও ব্যালকনি থেকে রুমে এসে পড়ে। আসলে সিরাতকে নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, যেটার বিষয়ে আমরা দুজন ঢাকায় এসেছি, সেটার মেইন পয়েন্ট নিয়ে কিছু কথা আছে। বলুন। চন্দ্রিকা তার চোখের ইশারা দিতেই রূপ ছোট্ট একটা শ্বাস নিয়ে বলা শুরু করে বক্তব্য, আর ফায়াজও সেগুলো মনোযোগ সহকারে শুনতে থাকে। বেশ খানিকটা রাত হওয়া সত্ত্বেও ঘুম নেই চোখের সিরাতের। নিশাত বেশ আগেই ঘুমিয়ে পড়েছে। ঘুম না ধরার ফলস্বরূপ আকাশের স্বল্প আলোয় ব্যালকনিতে চেয়ার পেতে বসে আছে সিরাত। জীবনের সব অধ্যায়ের হিসেব মেলানোর ব্যর্থ প্রচেষ্টা করে চলেছে তার মস্তিষ্ক। তবুও তার মাঝে এক টুকরো প্রশান্তি যেন ডানায় ভর করে চলে আসে মুহূর্তে। ফায়াজ নামক মানুষটা তার জীবনের সাথে এমনভাবে আষ্টে পৃষ্ঠে রয়েছে, চাইলেও যেন দুঃখ কষ্ট সব কর্পূরের মতো মিলিয়ে যায়। এই মানুষটাই তো এত ফ্যাকাশে রঙবিহীন জীবনকে রঙিন করার প্রচেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। ফায়াজের ধ্যানে মগ্ন হয়ে থাকতে থাকতে একসময় চোখের পাতায় ঘুম নেমে আসে। রূপ আর চন্দ্রিকার কথা শোনার পর চেহারায় বেশ গাম্ভীর্য ভাব চলে এসেছে ফায়াজের মধ্যে। আর এত কিছুর পরে অপারেশন সাকসেসফুল হওয়ার চান্স মাত্র 10%। এতটুকুই ছিল ইম্পর্টেন্ট কথা। যা কিছু করতে হবে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে ফাইয়াজ। আর তুমি যদি চাও আমি সিরাতের অপারেশন খুব ইমিডিয়েটলি শুরু করব, আর আই হোপ অপারেশনটা যেন সাকসেসফুল হয়। রূপের কথায় মেঝে থেকে দৃষ্টি সরিয়ে মাথা তুলে তাকায় ফায়াজ। মস্তিষ্ক কাজ করছে না। লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া যেন বেশ কঠিন হয়ে পড়েছে তার কাছে। মাথার চুলগুলো আঙুলে আবদ্ধ করে 2-3টে নিঃশ্বাস ফেলে সে। ঠিক আছে, সব কন্ডিশনে আমি রাজি। 10% পসিবিলিটি থাকলেও আমি এই অপারেশন করাতে চাই। আর ইউ শিওর? ইয়েস ডক্টর রূপ, আই এম শিওর। ফায়াজের সাথে কথা শেষ হতেই উঠে দাঁড়ায় চন্দ্রিকা আর রূপ। পা বাড়ায় রুমের বাইরের দিকে। তীব্র রোদের প্রখরতা চোখে সরাসরি পড়তেই নড়ে চড়ে ওঠে সিরাত। টেবিল থেকে মাথা তুলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে। হাই তুলে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে বের হতেই চন্দ্রিকার কণ্ঠ স্পষ্ট শুনতে পায় সে। নিশাতের সঙ্গে খোশ গল্প করতে ব্যস্ত চন্দ্রিকা। হুট করে ফোনে কল আসে, থেমে যায় সে। ফোনের ওপর ইয়াসিন আঙ্কেল নামটা জলজল করছে।
ঠিক কী উদ্দেশ্যে ইয়াসিন সাহেবের কল এসেছে তা বুঝতে বেশি বেগ পেতে হয় না চন্দ্রিকাকে। আমি একটু আসছি বলে ওঠে পরে চন্দ্রিকা। আঙ্কেল, আমি তো আগেই বলেছি আমার পক্ষে ডক্টর রূপকে বিয়ে করা পসিবল না। তুমি তো সব জানো, তবুও কেন? আর আমি ডিসাইড করেছি আমি ঢাকা থেকে চট্টগ্রাম ব্যাক করলে ডক্টর রূপকে সরাসরি না করে দেব। ঠিক আছে, আমি রাখছি এখন। বলেই কল কেটে দেয় চন্দ্রিকা। ছোট একটা শ্বাস ফেলে পেছনে ফিরতেই চোখ দুটো ছানা বড় হয়ে যায় তার। পূরবী, তুমি রূপ ভাইয়াকে ভালোবাসো তাই না? গম্ভীর গলায় বলে ওঠে সিরাত। এতে আরও এক দফা অবাক হয় চন্দ্রিকা। কিসব বলছিস তুই? নিশ্চয়ই তোর কোথাও ভুল হয়েছে। আমি ডক্টর রূপকে ভালোবাসতে যাব কেন? শুধু শুধু মিথ্যে কথা বলছো কেন? আমি খুব ভালো করেই জানি তুমি রূপ ভাইয়াকে ভালোবাসো, তবুও তাকে ফিরিয়ে দিচ্ছ কেন, যেখানে রূপ ভাইয়া নিজেই তোমাকে ভালোবাসে? হ্যাঁ, আমি জানি ডক্টর রূপ আমাকে ভালোবাসেন, আর আমি এটাও স্বীকার করছি যে ডক্টর রূপের প্রতি আমিও দুর্বল হয়ে পড়েছি। কিন্তু আমি দ্বিতীয়বার কারো ভালোবাসার মায়াজালে নিজেকে জড়াতে চাই না। আমি তো আরমানকেও ভালোবেসেছিলাম, কিন্তু দিন শেষে সে ঠিকই অন্যের সাথে চলে গিয়েছে। তাই আবারও ভয় হয় ডক্টর রূপকে নিয়ে, যদি সেও চলে। যাবে না, আমার বিশ্বাস। আহামরি তেমনভাবে আমি রূপ ভাইয়াকে চিনি না, তবে এইটা জানি তোমার প্রতি তার ভালোবাসা কোনো সাজানো মিথ্যে নয়। আর একটা মানুষের জন্য আর কতদিন নিজেকে কষ্ট দিতে থাকবে চন্দ্রিকা আপু? আরও একবার না হয় নিজের জীবনকে সুযোগ দিয়ে দেখো। দিন শেষে সব কালপ্রহর কেটে গিয়ে ভালোবাসার সফলতা নিশ্চয়ই আসবে। সিরাতের কথা শুনে থমকে যায় চন্দ্রিকা। আসলেই কি তাই? তার কি উচিত নিজের জীবনকে নতুন করে আরেকটিবার সুযোগ দেয়া? চন্দ্রিকার সাথে টুকটাক কথা বলার পর রুমে চলে আসার জন্য পা বাড়ায় সিরাত। রুমের সামনে চলে আসতেই পাশে থেকে মেয়েলি কণ্ঠ কর্ণপাত হতেই পায়ে থমকে যায় সিরাতে। ইস, খুব কষ্ট হচ্ছে তাই না সিরাত? কাল হলরুমে নিজের বার্থডে সেলিব্রেট করতে গিয়ে মুগ্ধের কাছাকাছি আসতে গিয়ে লজ্জায় পড়ে যেতে হয়েছিল তাই না? সো স্যাড। বাট কী করবো বলো, তুমি আমার চোখের সামনে থেকে মুগ্ধের এতটা কাছাকাছি এসে পড়বে আর কিছুই করবো না। বলেছিলাম না মুগ্ধকে আমি তোমার কাছ থেকে কেড়ে নেব, সেটা করছি আমি। আর খুব শীঘ্রই মুগ্ধ তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য আমার কাছে, এই রিয়ার কাছে চলে আসবে। দেয়ালের সাথে হেলান দিয়ে মুখে যথেষ্ট তাচ্ছিল্য ভাব নিয়ে বলে ওঠে রিয়া। রিয়ার কথায় অবাক না হয়ে পারে না। তার মানে গতকালকের ঘটনার সাথে কোনোভাবে রিয়া জড়িত? তার মানে কালকের পার্টির এই ইনসিডেন্ট তোমার হাত ছিল? বিস্মিত হয়ে বলে ওঠে সিরাত। কোনো ডাউট আছে? আর এরপর থেকে কি কি হবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই মুখ বাঁকিয়ে উল্টো পথে পা বাড়ায় রিয়া। আর সিরাত সেখানেই কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। রিয়ার বলা কথাগুলো কর্ণকুহরে ঠেকতেই এক অজানা আতঙ্ক গ্রাস করে নেয় মুহূর্তেই তাকে। এদিকে সিঁড়িঘর থেকে সিরাতের রুমের দিকে অগ্রসর হতেই দরজার সামনে এক ধ্যানে মগ্ন হয়ে দাঁড়িয়ে থাকা সিরাতের ওপর চোখ পড়ে ফায়াজের। স্টুডিওর বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নেয় 3 দিন, কোনো প্রকার ঝামেলা নেই। সিরাতকে এক ধ্যানে মগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলে ফায়াজ। ধীর পায়ে এগিয়ে যায় সে। কাঁধে কারো স্পর্শ পেতেই হালকা শিউরে ওঠে সিরাত। পর মুহূর্তেই ফায়াজের স্পর্শ চিনতে পেয়ে সুস্থির নিঃশ্বাস ফেলে সে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এমনি, তেমন কিছু না। আপনি এখানে কি করছেন? আপনার না কালকে স্টুডিওতে থাকার কথা? হ্যাঁ, তবে স্টুডিওতে তেমন কোনো কাজ ছিল না, তাই চলে এসছে। আজকে সারাটা দিন আমার শুধু তোমার নামই মেরে যান। মানে? মনে হচ্ছে আজকে সারাটা দিন শুধু তুমি আর আমি টাইম স্পেন্ড করব। এখন কি রেডি হয়ে নাও, আমরা একটু পর বের হব। কিন্তু কোনো কিন্তু না, যেটা বলেছি সেটাই করো। আমি নিচে ওয়েট করছি। ফায়াজের কথায় মুখশ্রী ফুলিয়ে নেয় সিরাত। এক প্রকার বাধ্য হয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে যায় সে। এদিকে ফায়াজ সেটা দেখে মুচকি হেসে নিচের দিকে পা বাড়ায়। মিনিট 20 পর সিরাত বের হয় বাসা থেকে। গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল ফায়াজ। সিরাতকে দূর থেকে আসতে দেখে তার দিকে এগিয়ে যায় সে। গাড়ির সিটে বসে পড়তেই গাড়ি চলা শুরু করে আপন গতিতে। রুমের মধ্যে বসে এক মনে আয়নার দিকে তাকিয়ে চুলে চিরুনি চালাচ্ছিল চন্দ্রিকা। তবে মস্তিষ্কের অভ্যন্তর জুড়ে শুধু রূপের বিচরণ। সিরাতের সাথে কথা বলার পর থেকে কেন যেন নিজের মধ্যে এক প্রকার গিল্টি ফিল হচ্ছে তার। শুধু শুধু তার জন্য ডক্টর রূপের কেরিয়ার লাইফ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনকে দিন।
মন বলছে যেন জীবনকে আরও একটিবার সুযোগ দিয়ে রূপের সাথে জীবনে বাকি অধ্যায়গুলো পার করে দিতে, কিন্তু মস্তিষ্ক যেন তার বিপরীত ঠিক। মন আর মস্তিষ্কের এই টানাপোড়েনে থেকে বেরিয়ে আসে রূপের গলার আওয়াজ পেয়ে। ভেতরে আসতে পারি? ডক্টর রূপ, আপনি? হ্যাঁ আমি। ঘরে বসে বসে বই পড়তে পড়তে বিরক্ত লাগছিল, তাই ভাবলাম একসাথে কিছুক্ষণ সময় কাটানো যাক সাথে কফি নিয়ে। বলেই একটা কফির কাপ চন্দ্রিকার দিকে এগিয়ে দেয় রূপ। চন্দ্রিকাও চেয়ার টেনে বসে পড়ে কফি নিয়ে। দুজনেই পিনপতন নীরবতা পালন করে কফির কাপে চুমুক দিয়ে যাচ্ছে। হঠাৎ নীরবতা কাটিয়ে রূপ বলে ওঠে, চন্দ্রিকা। কফির কাপে শেষ চুমুক দিয়ে মাথা তুলে তাকায় চন্দ্রিকা। মৃদু কণ্ঠে প্রত্যুত্তরে বলে, কিছু বলবেন ডক্টর রূপ? আমি জানি না তুমি আদৌ আরমানকে ভুলতে পেরেছো কিনা। আমি জানি আরমানের তোমার সাথে করা কাজটা কখনোই ক্ষমার যোগ্য না। তবে শুধু শুধু সে বিভীষিকাময় অতীতের ঘটনাকে আঁকড়ে ধরে রেখে আমার ভালোবাসাকে বারবার ফিরিয়ে দিচ্ছ। তবে চিন্তা করো না, আমি তোমাকে জোর করবো না। শুধু মনে রেখো, একপাক্ষিকভাবেও কিন্তু একজন মানুষকে তীব্রভাবে ভালোবাসা সম্ভব। রূপের কথার ভাবার্থ বুঝে উঠতে বেশি একটা বেগ পেতে হয়নি চন্দ্রিকাকে। খালি কফির মগ নিয়ে রূপ চেয়ার ছেড়ে উঠতে যাবে, তখনই চন্দ্রিকা তার দৃষ্টি যথাসম্ভব নিচের দিকে নিক্ষেপ করে বলে ওঠে, ডক্টর রূপ। এতে থেমে যায় রূপ। আপনি কি আমায় সত্যি ভালোবাসেন ডক্টর রূপ? চন্দ্রিকার প্রশ্ন শুনে থমকে যায় রূপ, চোখে মুখে একরাশ বিস্ময়। হঠাৎ এই প্রশ্ন? শোনার প্রয়োজন ছিল। আপনি কি আমায় সত্যি ভালোবাসেন? ভালোবাসার সর্বোচ্চ কোনো সীমাবদ্ধতা নেই। তোমার প্রতি আমার ভালোবাসাটা শুধু এই 4টে অক্ষরের মাঝে সীমাবদ্ধ নয়। আমি তোমার ভালোবাসার এটুকুই জানি, সেটা সবকিছু সীমান্ত পেরিয়ে। রূপের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল চন্দ্রিকা। বরাবরের মতো এবারও সে রূপের প্রশ্নোত্তরে মুগ্ধ। একটা ছেলে তাকে এমন সীমাহীনভাবে ভালোবাসতে পারে ভেবেই মাঝে মধ্যে অবাক হয় সে। ঠিক আছে, আমিও আমার চূড়ান্ত সিদ্ধান্ত আগামী 72 ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দেব। বেশ খানিকটা গম্ভীর গলায় বলে ওঠে চন্দ্রিকা। এতে করে রূপের ভেতরের অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। চন্দ্রিকার সামনে সেটা প্রকাশ না করার জন্য কাপ দুটো হাতে নিয়ে দ্রুত পায়ে বাইরের দিকে হাঁটা শুরু করে দেয় রূপ। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল, তবুও সিরাত আর ফায়াজের আসার কোনো নাম নেই। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে পুনরায় গাড়িতে বসতেই দূর দূরান্তে পাড়ি দেওয়ার জন্য গাড়ি স্টার্ট দেয় ফায়াজ। পাশের সিটে মুখ ফুলিয়ে বসে আছে সিরাত, যার প্রধান কারণ হচ্ছে ফায়াজ। একটু আগেই ওয়েটারকে আইসক্রিমের অর্ডার দেওয়ার ফলস্বরূপ ফায়াজের কাছ থেকে বিশাল এক রামধমক খেতে হয়েছে সবার সামনে। এরপর অবশ্য বেশ কয়েকবার সরি বললেও তেমন কোনো ভাবান্তর ঘটেনি সিরাতের মাঝে। ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে আর চোখে সিরাতের দিকে তাকাচ্ছে ফায়াজ। তার প্রেয়সীর মনে যে এক আকাশ পরিমাণ অভিমান জমে আছে তা বেশ ভালোই টের পাচ্ছে সে। হালকা গলা খাকারি দিয়ে উঠতেই নড়ে চড়ে ওঠে সিরাত। হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে হালকা ঝুঁকে পড়ে সিরাত। কি ব্যাপার, এখানে গাড়ি থামালেন কেন? আমরা কি বাসায় পৌঁছে গিয়েছি? না, তবে আপাতত প্রেয়সীর অভিমান ভাঙানোর জন্য কিছু একটা তো করতেই হবে, তাই না? তাই ভাবলাম এখানে গাড়ি থামিয়ে নেই। মানে এখানে গাড়ি থামিয়েছেন কেন? সেটা না হয় একটু পরে বুঝতে পারবে। তুমি এখানে বসো, আমি আসছি। বলেই সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে পড়ল ফায়াজ। সামনেই বিশাল আকার আইসক্রিম স্টলের লাইন। পরপর 7-8টা স্টল থাকায় ফায়াজের যে কোনো একটা স্টলে গিয়ে চকলেট আর স্ট্রবেরি দুটো ফ্লেভারের আইসক্রিম নিয়ে নেয়। কিন্তু পর মুহূর্তেই ফোন বেজে ওঠায় আইসক্রিমের বক্স দুটো রেখে ফোন রিসিভ করতে ওপাশের ব্যক্তির কথা শুনে তার কপাল দুশ্চিন্তার সূক্ষ্ম রেখা পড়ে। ফোন রেখে যথাসম্ভব আইসক্রিম নিয়ে গাড়ির কাছে যেতে আরও এক ধাপ আটকে ওঠে সে। গাড়ির একপাশের দরজা খোলা আর সিরাতের কোনো চিহ্নও নেই আশেপাশের জায়গা জুড়ে। চেহারায় ক্রমশই রাগের আভা ভেড়ে চলেছে ফায়াজের। অস্ফুট স্বরে মুখ দিয়ে শুধু বেরিয়ে আসে, রিয়ান। ঘুটঘুটে অন্ধকার রুমের মধ্যে মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় নিস্তেজ শরীর নিয়ে পড়ে আছে সিরাত। মুখের মধ্যেও টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। মৃদু খাড়ি ও আলোতে চারপাশে আবছা আবছা বোঝা যাচ্ছে। ঘণ্টা দুয়েক পর নিস্তেজ শরীরে জ্ঞান ফিরে আসতে পিটপিট করে তাকায় সিরাত। চোখের দৃষ্টিশক্তি না থাকায় তেমন কোনো ভাবান্তর ঘটে না মাঝে, তবে মুখ দিয়ে আওয়াজ বের করতে গিয়ে থেমে যায় না। হাত পা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করার মাঝেই কারো পদধ্বনি শুনতে পেয়ে হালকা নড়ে চড়ে ওঠে সে। কালো হুডি গায়ে, মুখে মাস্কের আবরণ, লাল চোখ জোড়া থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। হাতের মধ্যে থাকা গান ঘোরাতে ঘোরাতে সিরাতের দিকে ধীর পায়ে এগিয়ে যায় রিয়ান। চোখে মুখে হিংস্রতার আভাস স্পষ্ট। সিরাতের সামনে হাঁটু কেটে বসে সিরাতের মুখ থেকে স্কচ টেপ সরিয়ে নিতেই খুক খুক করে কেসে ওঠে সিরাত। কে আপনি?
আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি কি করেছি আপনার? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে সিরাত পাখি? দিস ইজ নট ফেয়ার ইউ নো। বলেই নিজের বাম হাতের তর্জনী আঙুল দিয়ে সিরাতের চিবুক ছুঁয়ে দিল রিয়ান। এতেই যেন পুরো শরীর জমে হিম হয়ে আসছে সিরাতের। রিয়ান ভাইয়া, আপনি? কাঁপা কাঁপা গলায় বলে উঠল সিরাত। ভয়ে যেন আওয়াজ গলাতেই থমকে গিয়েছে। হ্যাঁ সিরাত পাখি, আমি। কেন, আমাকে এখানে মোটেও এক্সপেক্ট করনি বুঝি? আপনি এখানে কি করে এলেন? আপনার তো এখন যে হাসালে সিরাত পাখি, আমার এখন জেলে থাকার কথা, তাই তো? বলেছিলাম না এই রেয়ান চৌধুরীকে জেলে রাখা এত সহজ না। আর আমি যেটা বলি আমি সেটাই করি। গতবার তো তুই আর তোর সো কল্ড ভালোবাসা মাই ফুট ফায়াজ খুব চালাকি করে আমার হাতের নাগাল থেকে বেরিয়ে গেছিলি, কিন্তু এবার তোকে কে বাঁচাবে সিরাত পাখি? বলেই ভয়ানক হিংস্র অট্টহাসিতে ফেটে পড়ে রিয়ান। আপনি এসব কি বলছেন? আমাকে এখানে কোন সাহসে তুলে নিয়ে এসেছেন আপনি? আপনার মতো একটা খুনি মানুষের জন্য আমি আমার বাবা মাকে হারিয়েছি, এতিম হয়েছি আমি, আমার বোন নিশাদ। আপনাকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমি আপনাকে ভালোবাসি না। আপনার মতো একটা নিকৃষ্ট মানুষের জন্য আমার মনে ঘৃণা ছাড়া কিচ্ছু নেই। আর হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি ফায়াজকে ভালোবাসি আর ফায়াজও আমাকে ভালোবাসে। তীব্র ঘৃণা আর একরাশ সাহস জুটিয়ে বলে ওঠে সিরাত। বলেই সিরাতের গাল সজোরে চেপে ধরে রিয়ান। ফলস্বরূপ ব্যথায় হালকা কুকড়ে ওঠে সিরাত। কিন্তু ফোন বেজে ওঠার কারণে কানে পৌঁছাতেই বসা থেকে উঠে পড়ে রিয়ান। বিরক্তিকর দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বাইরের দিকে হাঁটা শুরু করে সে। আর সিরাত সেখান থেকেই নিজের হাত পা ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ফায়াজ, আপনি কোথায়? হোয়াট? রিয়ান জেলে নেই মানে? কি বলছিস এসব? অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞেস করে ওঠে ধ্রুব। হ্যাঁ, রিয়ান জেলে নেই, পালিয়ে গেছে জেল থেকে। আর সিরাতের গায়েব হয়েছে পেছনে রিয়ানের হাত আছে। বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে ফায়াজ। কিন্তু কি করে? রিয়ানের তো জেল থেকে পালাবার কোনো সুযোগই নেই। সুযোগ ছিল না ঠিকই, কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে। আর সেটা কে করেছে সেটাই বের করতে হবে। কিভাবে সেটা? বাই এনি চান্স তুই কি এখন কিছু করতে চাচ্ছিস? ধ্রুবের কথার প্রত্যুত্তরে ফায়াজ শুধু মুচকি হাসল, যাতে লুকানো রয়েছে না জানা কিছু রহস্য। রাতের মধ্যপ্রহর, আহমেদ বাড়িতেই সিরাতের কিডন্যাপ হওয়ার খবর ছড়িয়ে পড়তে সবার মুখের মাঝে চিন্তার ছাপ। রূপ আর চন্দ্রিকার চোখেও ঘুম নেই সিরাতের চিন্তায়। সবাই এক প্রকার ভারাক্রান্ত মন নিয়ে একটু আগেই যার যার রুমে চলে গিয়েছে। জাফর সাহেব অফিসের কাজে ঢাকার বাইরে যাওয়ায় তার কাছে খবরটি পৌঁছায়নি। দরজার আড়াল থেকে সবটাই একদৃষ্টে দেখে নিয়েছে রিয়া। সিরাতের গায়েব হয়ে যাওয়ায় ঘটনা অদ্ভুত পৈশাচিক আনন্দ পায় সে। আশেপাশের জায়গায় ফায়াজকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে নেয় রিয়া। কিছু একটা ভেবে দরজার দিকে এগোতেই ফোনের ভাইব্রেশন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে রিয়ার নামটা জ্বলজ্বল করছে। আর ইউ লস্ট ইউর মাইন্ড? তোমাকে কতবার বলেছি এই নাম্বার দিয়ে আমাকে ফোন করবে না? তোমাকে পুলিশ ফোর্স তন্ন তন্ন করে খুঁজছে, আর তুমি তোমার ফোন অন করে রেখেছো কোন মাইন্ডে? তোমার জন্য আমি আমার বানানো প্ল্যান ফ্লপ হয়। আই সোয়ার আই উইল কিল ইউ বাস্টার্ড। চাপা কণ্ঠস্বরে সন্তর্পণে রিয়ানকে বলে ওঠে রিয়া। অপর পাশ থেকে রিয়ানের কথা শুনে বিরক্তি মাখা চেহারায় পৈশাচিক হাসি ফুটে ওঠে রিয়ার। ফোন দেখে বাইরের দিকে তাকিয়ে বলে ওঠে, বলেছিলাম না মুগ্ধ শুধু আমার? মুগ্ধকে আমি তোর কাছ থেকে কেড়ে নিয়েছি সিরাত, আর সেটাও সারা জীবনের জন্য। আর কখনোই মুগ্ধকে কাছে পাবি না তুই, আমি পেতে দেবই না। বেশ খানিকক্ষণ চেষ্টা করার পর হাতের গেট খুলে আসে সিরাতের। এতে করে বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। রিয়ান কিছুক্ষণ আগেই দরজা বন্ধ করে বাহিরে চলে গিয়েছে, যার ফলস্বরূপ হাতের বাঁধন খুলে পায়ের রশিটাও অতি সন্তর্পণে খোলা শুরু করে। এই বুঝে রিয়ান এসে পড়ে এমন আশঙ্কা নিয়ে শরীর ক্রমশ অসাড় হয়ে আসছে। কোনো মতে রশিগুলো সরিয়ে উঠে পড়ে সিরাত। আশেপাশের জিনিসপত্র হাতড়ে হাতড়ে সামনের দিকে এগোতেই কারো পায়ের শব্দ পেতেই আঁতকে উঠে সে। তড়িঘড়ি করে গোডাউনে থাকে বড় বড় বক্সগুলোর পেছনে লুকিয়ে পড়ে সে।
দরজা খুলে রুমে প্রবেশ করতেই মেঝেতে রশি দেখতে পেয়ে বিস্মিত হয় রিয়ান। আশেপাশে চোখ বুলিয়ে সিরাতকে দেখতে না পেয়ে চিন্তার প্রকোপ আরও এক ধাপ এগিয়ে যায়। সিরাত, আই সিরাত, কোথায় তুই? আমার থেকে পালিয়ে কোনো লাভ নেই সিরাত পাখি। ঘুরে ফিরে তোকে আমার কাছেই ধরা দিতে হবে। সোজা সাপটাভাবে বলছি, যেখানেই আছিস সেখান থেকে বেরিয়ে আয়। হুঙ্কার দিয়ে বলে ওঠে রিয়ান। এদিকে বক্সের পেছনে এক হাত দিয়ে মুখ চেপে বসে আছে সিরাত। ভয়ে কপাল বেয়ে ঘাম ঝরছে। ঢাকা শহরের সুনসান রাস্তায় সোডিয়াম বাতির আলোয় হাই স্পিডে গাড়ি চালাচ্ছে ফায়াজ। পাশের সিটেই ধ্রুব বসে হাতে ফোন নিয়ে। গাড়িতে লাগানো জিপিএসে ফায়াজ একটু পর পর আর চোখে তাকাচ্ছে আর গাড়ি ড্রাইভিংয়ে মনোযোগ দিচ্ছে। জিপিএস ট্র্যাকিং ডিভাইস অনুযায়ী ঢাকা শহরের শেষ প্রান্তেই নীরব জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি চলতে চলতে একসময় থেমে যায়। ড্যাম ইট, গাড়ির ইঞ্জিন এখনো নষ্ট হওয়ার দরকার ছিল। বলেই গাড়ির স্টিয়ারিংয়ে একটা সজোরে ঘুষি মারে ফায়াজ। ধ্রুব দ্রুত পায়ে বেরিয়ে গাড়ির সামনে গিয়ে চেক করতে থাকে। গাড়ির টায়ার পাংচার হওয়া সহ ইঞ্জিনও থেমে গিয়েছে। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে সেগুলো ঠিক করার কাজে লেগে পড়ে ধ্রুব আর ফায়াজ। কয়েক মিনিট পিনপতন নীরবতা পেতেই হালকা দৌড়ে চড়ে ওঠে সিরাত। রিয়ান কি তবে না পেয়ে চলে গিয়েছে নাকি এখনও এখানে আছে? কোনো সারা শব্দ না পেয়ে স্বস্তি নিয়ে উঠে দাঁড়ায় সে। বক্সের আড়াল থেকে বেরিয়ে এসে সামনের দিকে পা বাড়াতে নিলেই কারো বলিষ্ঠ হাত এসে সিরাতের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে, যেন চুলগুলো মাথার চামড়া ভেদ করে বেরিয়ে আসবে। ব্যথায় কুঁকিয়ে ওঠে সিরাত, কিন্তু তাতে কোনো প্রকার ভ্রুক্ষেপ করে না রিয়ান, বরং তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সিরাতকে টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে যায়। কি করছেন? ছাড়ুন আমাকে, লাগছে আমার। খুব সাহস বেড়ে গিয়েছে না তোর? আজ তোর সব সাহস আমি বের করে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে সিরাতের দিকে এগোতে নিলেই সিরাতের কানে একটি চিরচেনা কণ্ঠস্বর ভেসে আসে। সিরাত? ফায়াজের গলার কণ্ঠস্বর ভেসে আসতে বিস্মিত হয় সিরাত, আর সাথে মনের অজান্তে লুকিয়ে থাকা আশঙ্কা যেন কর্পূরের ন্যায় মিলিয়ে যায়। ফায়াজ, আপনি? অবাক হয়ে বলে ওঠে সিরাত। সিরাতের সামনে দাঁড়িয়ে থাকা রিয়ানও যেন কিছু মুহূর্তের জন্য চমকে যায়, কিন্তু পর মুহূর্তে দরজার সামনে ফায়াজকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। এতে করে বাঁকা হাসে রিয়ান। মুখের কোণে বাঁকা হাসি বজায় রেখে হাতে থাকা ছুরিটা ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, আরে রকস্টার ফায়াজ যে। যাক, অবশেষে আমার খোঁজ পেয়েই গেলে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সিরাত পাখিকে বাঁচাতে এসেছো আমার হাত থেকে? সো স্যাড। সেটা তো আর হবে না। ফায়াজের দৃষ্টি তখনও রিয়ানের ওপর স্থির, মুখে লেগে আছে রহস্যময় হাসি। তাই নাকি? আমার রাজ্যে এসে আমার রানীকে নিয়ে পালিয়ে যাবি, আর সেটা আমি হতে দেব? মোটেও না। আর তুই কি মনে করেছিস সিরাতকে কিডন্যাপ করে নেবি আর আমি খোঁজে পাবো না? বলেই মৃদু হেসে ভেতরে প্রবেশ করলো ফায়াজ। ফায়াজের কথায় তেমন বিশেষ কোনো ভাবান্তর ঘটে না রিয়ানের মাঝে। কি ভেবেছিস আমি কোনো প্ল্যান না করেই তোকে এখানে এনেছি? আরে তুই নিজে থেকে এখানে আসিসনি ফায়াজ, আমি এনেছি তোকে। আমার বানানো প্ল্যানে তুই নিজেই পা দিয়েছিস। আর এই প্ল্যানে আমাকে কে হেল্প করেছে জানিস? তোরই ফ্যামিলির কেউ, তোর কাছের কেউ। আর আমি এতটাও বোকা নই যে একই ভুল দ্বিতীয়বার করব। আমি আমার গেমকে ঠিক এতটাই নিখুঁতভাবে সাজিয়েছি যে সেই গেমের এন্ডিং হবে তোর আর তোর প্রাণ প্রিয় প্রিয়সী সিরাত পাখির মৃত্যু দিয়ে, আর সেটাও অবভিয়াসলি আমার হাতেই। সিরাতের চারপাশে ঘুরতে ঘুরতে বলে ওঠে রিয়ান। এদিকে রিয়ানের এমন ভয়ঙ্কর কথাবার্তা শুনে সমস্ত শরীর হিমের ন্যায় জমতে শুরু করে দিয়েছে সিরাতের। মনের মধ্যে ফায়াজকে হারিয়ে ফেলার মতো তীব্র ভয়ঙ্কর ভয় তার মনে বাসা বাঁধা শুরু করে দিয়েছে ইতোমধ্যে। ফায়াজকে স্থির মূর্তির মতো থাকতে দেখে ফায়াজের দিকে এগিয়ে যায় রিয়ান। কি ব্যাপার, ভয় করছে? মৃত্যুকে এত কাছ থেকে দেখে ভয় করছে? করাই উচিত। আমি বারবার বলেছিলাম আমার রাস্তায় বাধা দিস না, কিন্তু তুই কি করেছিস? আমার জিনিসে হাত বাড়িয়েছিস, আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তাহলে তোকে ছেড়ে দিই কি করে বল? বলেই তাচ্ছিল্যের হাসি দেয় রিয়ান। হাসিতে যেন লুকিয়ে রয়েছে বিশাল রকমের পৈশাচিক আনন্দ। শেষ? তোর বলা শেষ? তাহলে এবার আমি শুরু করি। ফায়েজ আহমেদ মুগ্ধ গোটা গেমের অনলি ওয়ান হিরো, আর অনলি ওয়ানই ভিলেন। এর রকস্টার মুগ্ধের পেছনে লুকিয়ে থাকে গ্যাংস্টার ফায়েজকে আদৌ তুই চিনতে পারিস না। আর একটু আগে কি যেন বলেছিল? সবটাই তো সাজানো প্ল্যান। লাইক সিরিয়াসলি? খুব হাসি পাচ্ছে জানিস, কিন্তু কোনটার উপর হাসবো?
তোর করা বোকামি নাকি তোর দুর্ভাগ্যের ওপর? ফায়াজের বলা কথায় বিস্ময়ের চরম পর্যায়ে যেন পৌঁছে যায় সিরাত। সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। রিয়ানও যেন একই বিস্ময় বিমূঢ় হয়ে গিয়েছে। গ্যাংস্টার? কিন্তু তোকে তো সবাই রকস্টার নামেই চেনে, তোর মতো একটা মানুষ গ্যাংস্টার? অবাক হয়ে জিজ্ঞেস করে রিয়ান। ফায়াজ তার ঠোঁট জোড়া কিঞ্চিত প্রসারিত করে মৃদু হাসে। ওই যে বললাম, আমার গেমের ভিলেনও আমি, হিরো আমি। হ্যাঁ, আমি একজন গ্যাংস্টার, আন্ডারওয়ার্ল্ডের হিডেন গ্যাংস্টার, যে গ্যাংস্টারকে আদৌ কেউ চেনে না, আর না কেউ ভবিষ্যতে চিনবে। এই মোস্ট ইম্পর্টেন্ট হিডেন সিক্রেট তোর সাথে আজকে আমি মাঠে চাপা দিয়ে দেব। তুই গ্যাংস্টার নাকি রকস্টার সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই ফায়াজ। আমি শুধু আজ তোর চোখে তোর মৃত্যু দেখতে পাচ্ছি, আর সেটা না হয় সিরাতকে দিয়েই শুরু হোক। বলেই হুট করে সিরাতকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কবজায় বন্দি করে নেয় রিয়ান। হাতে থাকা ধারালো ছুরিটা সিরাতের গলায় ছুঁয়ে দিতেই নরম চামড়া ভেদ করে রক্তের প্রলেপ দেখা দেয়। সাথে করে সিরাতের কণ্ঠ ভেসে ওঠে মৃদু আত্মচিৎকার। নিজের চোখের সামনে নিজের প্রিয়সীকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখা খুবই কষ্টের, তাই না ফায়াজ? এখন কেমন হবে যদি তোর সামনে তোর প্রাণ প্রিয় পাখিকে মেরে ফেলি? তাহলে সিরাত আমার একমাত্র আসক্তি, আমার নেশা, আর এই নেশা শুধুমাত্রই আমার। এই নেশা যদি আমার না হয় তাহলে আর কারোর হতে পারবে না। আমি নিজেই আমার নেশাকে কাটিয়ে দেব চিরদিনের জন্য। বলেই পৈশাচিক হাসি দেয় রিয়ান। সাথে হাতে থাকা ছুরিটা সিরাতের গলার সাইডে চেপে ধরতেই ফায়াজ চাপা কণ্ঠে বলে ওঠে, এই ভুল করার মতো দুঃসাহস করিস না রিয়ান। সিরাতের গায়ে আর একটা আচরণ লাগলে তোর লাশটা কেউ খুঁজে পাবে না, আর আমি জানি তুই এটা কোনোদিনও করতে পারবি না। বলেই ধীর পায়ে রিয়ানের দিকে এগোনো শুরু করে ফায়াজ। আমি কি করতে পারবো তা না হয় নিজের চোখেই দেখে নে, আর ওখানেই থেমে যা ফায়াজ। আর এক পাও এগোলে তোর প্রিয়সীর জন্য বিরাট রকমের ক্ষতি বয়ে আনবে। আর মাই ডিয়ার সিরাত পাখি, তোমার ভালোবাসা ভরসা ফায়াজকে শেষবারের মতো মন ভরে দেখে শুনে নাও, বিদায় জানিয়ে দাও নিজের ভালোবাসাকে। চোখ দিয়ে নোনা অশ্রু গড়িয়ে চিবুকে এসে পড়ে সিরাতের। সত্যি কি আর কোনোদিন ফায়াজের কাছে তার ভালোবাসার বহিঃপ্রকাশ করা হবে না? কান্নারা যেন দলা পাকিয়ে আসে। তবু মনের মধ্যে সুপ্ত আশা জমে থাকে, এই বুঝি ফায়াজ তাকে রিয়ান নামক ভয়ঙ্কর মানুষের কাছ থেকে বাঁচিয়ে নেবে। আহমেদ বাড়িতে বিশাল পরিমাণ থমথমে পরিস্থিতি বিরাজমান। বেশ কিছুক্ষণ আগেই জাফর সাহেব উপস্থিত হয়েছেন আহমেদ বাড়িতে। সবার এমন পিনপতন নীরবতা যেন তার চিন্তাকে উগ্র করে তোলে। কিন্তু পরক্ষণেই সিরাতের সাথে ফায়াজেরও নিখোঁজ হওয়ার সংবাদ কানে পৌঁছাতেই যেন দুশ্চিন্তার পরিমাণ আরও এক ধাপ বেড়ে যায়। রিয়ার মাঝেও অস্থিরতা বিদ্যমান। ফারিহা, রূপ, নিশাত, চন্দ্রিকা কারো চোখের পাতা যেন এক হচ্ছে না। অসুস্থ হওয়ার কারণে সাবিনা বেগমকে কোনোভাবে এক প্রকার জোর করে ওষুধপত্র খাইয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যান তিনি। নো নো, এভাবে সবটা হাতছাড়া হতে দেওয়া যাবে না। শোভার মতো নর্মাল না থাকলে সবাই আমার দিকে সন্দেহ আমার উপরই হবে। কিছু তো একটা কর রিয়া, কামান। মনে মনে বিড়বিড় করে প্রলাপ বকে রিয়া। চোখে মুখে একরাশ আশঙ্কা। সবার চোখের ফাঁকি দিয়ে ছাদে চলে আসে রিয়া। ফোন থেকে রিয়ানের নম্বরে ডায়াল করতে অপর পাশ থেকে ভেসে আসে, আপনি যেই নাম্বারটিতে ডায়াল করছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাগে ক্ষোভে হাতে থাকা ফোনটা কিছু একটা ভেবে মেঝেতে ছুঁড়ে গিয়েও ছড়ে না রিয়া। আমি লাস্টবার বলছি রিয়ান, সিরাতকে ছেড়ে দে। আর সিরাত কোনোদিনই তোর নেশা, তোর আসক্তি ছিল না। তুই শুধু মোহের বসে এসে সিরাতকে পাওয়ার ব্যর্থ চেষ্টা করেছিস। সিরাত একমাত্র আমার নেশা, যে নেশা আমার সমস্ত শরীরের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। তাই ওকে ছেড়ে দে। যদি না ছাড়ি তাহলে? তাহলে বেশি কিছু না মিস্টার রিয়ান, ইউ আর আন্ডার অ্যারেস্টেড। রিয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে ওঠে ধ্রুব, ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। ধ্রুব তুই? অবাক হয়ে প্রশ্ন করে রিয়ান। ইয়েস মিস্টার রিয়ান চৌধুরী, আমি ধ্রুব ধ্রুব দ্য হিডেন অফিসার অফ সিআইডি ডিপার্টমেন্ট। একের পর এক এত বড় বড় রহস্য উন্মোচন হতেই মাথা ঝিমঝিম করছে সিরাতের। শরীরটাও অসাড় হয়ে আসছে ক্রমশ, তবু নিজেকে যথাসম্ভব সামলে নেয় সে। হাতে থাকা ছুরিটা নিচে ফেলে দে রিয়ান, না হলে আমার বন্দুকের গুলি তোর মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে যাবে। আর আমি জানি তুই এটা করবি না, তুই ছুরিটা ফেলে দে।
ধ্রুবের কথায় কিছু একটা ভেবে হাতে থাকা ছুরিটা নিচে ফেলে দেয় রিয়ান। এই সুযোগের সাথে সাথেই সিরাতকে নিজের কাছে টেনে নেয় ফায়াজ। এতক্ষণে যেন তার হৃদয় শান্ত হয়। রিয়ানের দিকে ক্ষোভ ভরা দৃষ্টিতে তাকিয়ে ধ্রুবকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওকে এখান থেকে নিয়ে যা ধ্রুব, আমিও সেখানে আসছি একটু পর। বলেই সিরাতকে নিজের বাহুতে আবদ্ধ করে নিয়ে হাঁটা শুরু করে ফায়াজ। এদিকে ধ্রুব তার হাতে থাকা বন্দুক দিয়ে রিয়ানকে জব্দ করে সামনের দিকে এগোয়। কিন্তু কয়েক সেকেন্ড পরই হুট করে ধ্রুবকে ধাক্কা দিতেই ডাল সামলাতে না পেরে পড়ে খানিকটা দূরে ছিটকে পড়ে ধ্রুব। হাতে থাকা পিস্তলটাও পড়ে যায় হাত থেকে। মেঝেতে পড়ে থাকা একটা লম্বা লোহার রডের ওপর চোখ পড়তেই শয়তানি হাসি দেয় সে। অপরদিকে ধ্রুব তৎক্ষণাৎ পিস্তলটা খুঁজতে খুঁজতে একসময় চোখ পড়ে রিয়ানের ওপর। রিয়ানের কর্মকাণ্ড সম্পর্কে আগাম ধারণা নিতেই আতঙ্ক গ্রাস করে তাকে। তড়িঘড়ি করে উঠে সিরাতের নাম উচ্চারণ করতে যাবে এমন সময় কারো সজোরে আঘাতে সিরাতের চিৎকারে থমকে যায় ফায়াজ। মাথার পেছনের অংশে লোহার রডের মতো দৃঢ় বস্তুর আঘাতে পুরো মস্তিষ্ক জুড়ে অসহ্য যন্ত্রণা শুরু হয় সিরাতের। পেছনেই রিয়ান দাঁড়িয়ে পৈশাচিক হাসি দিচ্ছে। শেষ মুহূর্তে নিজের প্রেয়সীর এমন করুণ অবস্থা দেখে ধপ করে আগুন জ্বলে ওঠে ফায়াজের মস্তিষ্কে। কিছু না ভেবেই জ্যাকেট থেকে গান বের করে ট্রিগারে আঙুল চালিয়ে দেয় রিয়ানের বুক বরাবর। পরপর 3টা গুলি বুকের মধ্যে ছেদ করে ঢুকে যেতে রিয়ানের নিথর দেহটা মেঝেতে লুটিয়ে পড়ে। এদিকে মাথা চেপে ধরে মৃদু চিৎকার দেয় সিরাত। রক্তের স্রোত ঘাড় বেয়ে জামা স্পর্শ করতেই জামাও লালচে বর্ণ ধারণ করে। সেটা দেখে আঁতকে ওঠে ফায়াজ। দ্রুত পায়ে এগিয়ে যেতেই সিরাতের ক্রমশ নিস্তেজ হওয়া শরীরটা ফায়াজের বুকে ঢলে পড়ে। সিরাত, এই সিরাত, লুক এট মি। কিচ্ছু হবে না তোমার, চোখ দুটো খোলো রাখো প্লিজ। আমি এখানে হসপিটালে নিয়ে যাচ্ছি তোমাকে। সিরাত, লুক এট মি ড্যাম ইট। তবুও সিরাতের মাঝে কোনো ভাবান্তর নেই। মনে হচ্ছে ক্রমশই সে ফায়েজের থেকে দূরে সরে যাচ্ছে। তবে কি আর কখনোই তার ভালোবাসাকে ফায়েজকে নিজের দৃষ্টি দিয়ে দেখতে পারবে না সিরাত? ইজি চেয়ারের ওপর হেলান দিয়ে বসেছিল রূপ। হুট করে মেসেজ টোনের আওয়াজ শুনে হালকা নড়ে চড়ে ওঠেছে। পকেট থেকে ফোনটা বের করতেই ফোনের স্ক্রিনে ফায়াজের নাম্বার থেকে আসা একটা মেসেজ দৃশ্যমান হয়। মেসেজ অপশনে ক্লিক করতে চোখ দুটো ছানা বড়া হয়ে যায় রূপের। দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 3টা বাজে। কপাল বেয়ে দুশ্চিন্তার ঘাম ঝরতে শুরু করেছে। রুম থেকে শুধু মোবাইল ফোন নিয়ে গটগট করে বাইরে বেরিয়ে পড়ে রূপ। কিচেনে দাঁড়িয়ে চুলোর সামনে কফির কাপ রেডি করছিল চন্দ্রিকা। ফারিহা, নিশাদ কেউই ঘুমায়নি এখনও। শরীরের অবসাদ দূর করার জন্য 3 জনের জন্য কফির কাপ রেডি করতে দ্রুত কিচেনে এসে পড়ে সে। কিন্তু পর মুহূর্তে রূপকে অস্থিরভাবে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে সেও এগিয়ে যায়। ডক্টর রূপ, আপনি এত রাতে নিচে? কিছু প্রয়োজন ছিল? আমার হাতে সময় নেই চন্দ্রিকা, আমাকে হসপিটালে যেতে হবে। হসপিটালে? কিন্তু কেন? সিরাত এখন হসপিটালে, শরীরের অবস্থা অনেক ক্রিটিক্যাল। রূপের কথা শুনে চেহারার রং উড়ে যায় চন্দ্রিকার। ঠিক যেন বিশ্বাস করতে পারছে না সে। অবিশ্বাস্য চোখে রূপের মুখশ্রীতে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, আমিও যাব আপনার সাথে। চন্দ্রিকার কথা শুনে রূপও মাথা নাড়িয়ে হাঁটা শুরু করে। হসপিটালের করিডোরের সামনে অস্থিরভাবে পায়চারি করে যাচ্ছে ফায়াজ। চোখে মুখে সিরাতকে হারিয়ে ফেলার ভয় স্পষ্ট। হৃদয়ের গহীনে এক চাপা কষ্ট অনুভব হয় তার ঠিক সামনেই চন্দ্রিকা, নিশাদ, ধ্রুব বসে আছে। সিরাতের কথা শুনে সবাই দৌড়ে হসপিটালে চলে এসেছে। পাশেই অন্য কেবিনে মিসেস সাবিনা বেগম বেডে অজ্ঞান অবস্থায় শুয়ে আছেন, হাতে স্যালাইনের ক্যানুলা লাগানো। সিরাতের কথা কানে পৌঁছাতেই প্রেশার বেড়ে যায়, যার ফলস্বরূপ একসময় অবস্থার অবনতি ঘটলে পাশের কেবিনেই দেয়া হয় তাকে। মিনিট খানেক পর কেবিন থেকে বেরিয়ে আসেন জাফর সাহেব। চোখে মুখে উদ্বিগ্নতা। ছেলেকে অনুভূতিশূন্য ভাবলেশীনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ হয়, যার ফলে ধীর পায়ে ফায়াজের দিকে এগিয়ে যান তিনি। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেতেই কিঞ্চিত কেঁপে ওঠে ফায়াজ। পেছনে ঘুরে তাকাতেই দৃশ্যমান হয় জাফর সাহেবের চিন্তিত মুখ। মা কেমন আছে? বাবা, মার জ্ঞান ফিরেছে? না, এখনও জ্ঞান ফিরেনি, তবে চিন্তা করো না, ডক্টর চেক আপ করেছে, খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। কিন্তু সিরাত, ডক্টর কিছু বলেছে এখনো অবধি? উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন জাফর সাহেব। না, এখনো কিছু বলেনি। এতক্ষণ তো সিরাতের কোনো আপডেট দেওয়ার কথা ডক্টরের, কিন্তু কেউ কিছু বলছে না কেন? সিরাত ঠিক হয়ে যাবে তো বাবা? সিরাতের কিছু হবে না তো? বিচলিত হয়ে প্রলাপ বকে ফায়াজ।
নিজের ছেলের এমন করুণ অবস্থা দেখে জাফর সাহেবের মনেও ধীরে ধীরে আশঙ্কা বেড়ে চলেছে। কিছু বলতে যাবেন তার পূর্বেই কেবিন থেকে দুটো নার্স আর ডক্টর রূপ বেরিয়ে আসে। সকলের মুখে বেশ চিন্তিত দেখাচ্ছে। ডক্টর রূপকে বেরিয়ে আসতে দেখা মাত্রই ফায়াজ দ্রুত পায়ে এগিয়ে যায় তার দিকে। ডক্টর রূপ, কি হচ্ছে সিরাতের? ইজ এভরিথিং ওকে? আর এত দেরি হচ্ছে কেন? আমার সিরাত ঠিক আছে তো? রূপকে দেখে অস্থির হয়ে বলে ওঠে ফায়াজ। কাম ডাউন ফায়াজ, কাম ডাউন, নিজেকে স্ট্রং করো, কেননা আমি এখন যেটা বলবো সেটার জন্য তোমার মেন্টালিভাবে স্ট্রং থাকতে হবে। রূপের কথা শুনে ভেতর ভেতর ভয় পেলেও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে ফায়াজ। আমি যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হচ্ছে ফাইয়াজ। সিরাতের অবস্থা বেশ ক্রিটিক্যাল, মাথায় লাগা আঘাতটা বেশ গভীর, ব্লিডিংও বন্ধ হচ্ছে না কোনোভাবে। এমন যদি চলতে থাকে তাহলে সিরাত কোমায় চলে যেতে পারে, সেটাও অল্প সময়ের জন্য কিংবা দীর্ঘ সময়ের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো সিরাতের দৃষ্টিশক্তির কোনোদিন নাও ফিরতে পারে। রূপের কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। নিজের কানকে যেন বিশ্বাস করা সবচেয়ে কষ্টসাধ্য হয়ে পড়েছে। দু কদম পিছিয়ে আসতেই জাফর সাহেব তড়িঘড়ি করে ফায়াজকে ধরে ফেলে। নিজেকে সামলাও ফাইয়াজ, আমি বলিনি যে সিরাতের ঠিক হওয়ার চান্স একদমই নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমি ডক্টর জুনাদের সাথে কথা বলেছি, তিনি খুব শীঘ্রই চলে আসবেন। কিপ পেশেন্স ফাইয়াজ। কিছুক্ষণ পিনপতন নীরবতা। কয়েক সেকেন্ড পরই রূপ পুনরায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অ্যান্ড ওয়ান মোর থিং, সিরাতের এই কন্ডিশন জেনেও আমরা একটা রিস্ক নিতে চাচ্ছি, আর সেটা হলো সিরাতের চোখের অপারেশন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ফাইয়াজ, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কেস। আর ধরতে গেলে সিরাতের লাইফের সবচেয়ে বড় রিস্ক। কি বলবে ফায়াজ? সে তো অনুভূতিহীন, তার মাঝে কোনো কথার প্রতিক্রিয়া নেই বললেই চলে। ফায়াজকে এমন স্থির কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ছোট্ট একটা শ্বাস ফেলে রূপ। ফায়াজের মনের অবস্থা বেশ ভালোই টের পাচ্ছে সে। ফায়াজ, আর ইউ ওকে? লিসেন, তুমি এভাবে ভেঙে পড়লে পরিস্থিতি আরও বিগড়ে যাবে, আর আমাদের হাতে খুব বেশি সময়ও নেই। তুমি এই ব্যাপারে সবটাই জানো। আমি জানি অনেকটা রিস্ক আছে, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট। এটা সিরাতের ভালোর জন্যই হবে, আই থিঙ্ক। রূপের কথা শুনে ফায়াজের ভাব মূর্তির পরিবর্তন এলো। জাফর সাহেবও চোখের ইশারায় হ্যাঁ বোঝালেন। নিজেকে শক্ত রেখে চোখে বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ওঠে, ঠিক আছে, আমি রাজি। আমি রাজি অপারেশনের জন্য। আমার সিরাতের যেন কিছু না হয় ডক্টর, ইটস আ রিকোয়েস্ট। কথা যেন গলায় আটকে যায় ফায়াজের। লাইফের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে যেন দ্বিধান্বিত হয় সে। আই হোপ অলসো। আমাকে এখন যেতে হবে ফাইয়াজ। কিপ প্রে ফর সিরাত। বলেই গটগট করে পা বাড়ায় রূপ। ফায়াজ ধীরে পায়ে গিয়ে কেবিনের সামনে গিয়ে দাঁড়ায়। কাচের আবরণ ভেদ করে অস্পষ্টভাবে সিরাতের চেহারা বোঝা যাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানুলা, নিস্তেজ শরীরটা বেডে পড়ে আছে। এগুলো চোখে পড়তে নিমিষেই মন ক্ষত বিক্ষত হতে শুরু করে ফায়াজের। কিছুক্ষণ পরেই কয়েকজন নার্স আর ওয়ার্ড বয় এসে উপস্থিত হয় কেবিনে। সিরাতকে বেড থেকে স্ট্রেচারে স্থানান্তর করা হয়। ঘন ঘন শ্বাস প্রশ্বাসের দৃশ্য চোখে পড়ে মুহূর্তে। ফায়াজের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয় সিরাতকে অপারেশন থিয়েটারে। পিছু পিছু ফায়াজ সহ বাকি সবাইও পা বাড়ায়। ওই অপারেশন থিয়েটারে প্রবেশ করতেই লাল রঙের লাইট জ্বলে ওঠে। সাথে সাথে সবার দুশ্চিন্তার পরিমাণও ক্রমশ তীব্র হতে শুরু করে। পুরো ডক্টর লুকেই কেবিন থেকে বেরিয়ে আসে রূপ। সাথে করে ডক্টর জুনায়েদ কবির ও বেরিয়ে আসেন। অপারেশন থিয়েটারে প্রবেশ করার পূর্বে থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকা ফায়াজকে চোখের ইশারায় ভরসা রাখার জন্য বলে। চন্দ্রিকার দিকে তাকাতেই চন্দ্রিকাও ইশারায় অল দ্য বেস্ট জানায় রূপকে। রূপের থিয়েটারে প্রবেশ করার পরপর সবাই যেন ব্যস্ত হয়ে পড়ে সিরাতের সুস্থতা কামনা করার জন্য। ফারিহাও যথাসম্ভব ছুটে আসে সাবিনা বেগমের কেবিন থেকে। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ফায়াজ, চোখে মুখে একাকাশ পরিমাণ গাম্ভীর্যতা। ফায়াজ, ধুবের কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকায় ফায়াজ। রিয়াকে পাওয়া গিয়েছে। ব্যাস এটুকু কথাই ফায়াজের মেজাজ এবং রাগের পরিমাণকে দ্বিগুণ করার জন্য যথেষ্ট ছিল। ধ্রুবের কথায় চোয়াল শক্ত হয়ে আসে ফায়াজের, সাথে করে চেহারাও রক্তিম বর্ণ ধারণ করে। ধ্রুবের কথায় হালকা ভ্রু কুঁচকে নেন জাফর সাহেব। রিয়াকে পাওয়া গিয়েছে মানে? রিয়া কোথায় ছিল? কি হয়েছিল রিয়ার? সন্দেহবশত জিজ্ঞেস করেন জাফর সাহেব। কি ব্যাপার, কেউ কিছু বলছে না কেন? মুগ্ধ, আমি কিছু জিজ্ঞেস করেছি, রিয়া কোথায়? জাফর সাহেবের প্রশ্নে ঘাড় ঘুরিয়ে তাকায় ফায়াজ, চোখে রাগ স্পষ্ট। কিছু হয়নি, তবে এবার হবে। আর ঠিক এমন অবস্থা হবে যাতে করে দ্বিতীয়বার এমন কিছু করার চিন্তাও যাতে মাথায় না চেকে বসে। ফায়াজের কথার কোনো কিনারা খুঁজে পান না জাফর সাহেব।
কী সব বলছো মুগ্ধ? কি হবে? আর দ্বিতীয়বার কোনো ভুল হবে না। সিরাতের এই অবস্থার জন্য আর কেউ না, বরং রিয়াই দায়ী। আজ ওর জন্য আমার সিরাত ভেতরে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। রিয়ানের ক্রাইম পার্টনার অন্য কেউ না, বরং রিয়া। রিয়ার এমন একটা জঘন্য প্ল্যানের জন্য সিরাতের এমন অবস্থা। আমি রিয়াকে কিছুতে ছাড়বো না। রিয়ার কৃত্যকর্মের কথা শুনে অবাক না হয়ে পারেন না জাফর সাহেব। আর তিনি তার ছেলেকে খুব ভালো করে চেনেন যে ফায়াজ এমন সিরিয়াস মোমেন্টে মিথ্যে বলবে না। ফায়াজ পা বাড়াতে নিলেই ধ্রুব পথ রুখে দাঁড়ায় ফায়াজের। 1 মিনিট ফাওয়াজ, আমি জানি তোর রাগ করার রিয়াকে শাস্তি দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু রিয়াকে শাস্তি দেওয়ার চেয়ে তোর এখানে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। আর টেনশন করিস না, আমি সব ব্যবস্থা করে এসেছি। টর্চার সেলে যেভাবে রিয়া পড়ে আছে, পালানোর অবস্থা রিয়ার নেই। এখন তোর সিরাতের কাছে থাকাটাই শ্রেয়। ধ্রুবের কথায় পা বাড়াতে গিয়েও থেমে যায় ফায়াজ। প্রিয় 2 অক্ষরে গঠিত একটা শব্দ, কিন্তু এই শব্দটাই জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় রং থেকে শুরু করে প্রিয় মানুষটা অবধি সব কিছুই অতুলনীয়। কিন্তু হুট করে যদি প্রিয় কোনো জিনিস ক্রমশ জীবন থেকে হারিয়ে যাওয়া শুরু করে, তাহলে জীবনটাই যেন ফ্যাকাশে হয়ে যেতে থাকে। ফজরের আজানের ধ্বনি কানে পৌঁছাতেই নড়ে চড়ে ওঠে ফায়াজ। দ্রুত পায়ে বেরিয়ে পড়ে মসজিদের উদ্দেশ্যে। আজ সে তার সর্বস্ব দিয়ে হলেও নিজের প্রেয়সীকে ফিরিয়ে আনার প্রার্থনায় মনোনিবেশ করবে। দীর্ঘ 4.5 ঘন্টা পর অপারেশন থিয়েটারের লাল লাইট অফ হয়ে যায়। থিয়েটারের দরজা খোলার আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় ফায়াজ। ডক্টর রূপসহ বাকি ডক্টরদের মুখেও চিন্তার ছাপ স্পষ্ট। ডক্টর রূপ, সবকিছু ঠিকঠাক আছে তো? সিরাত ঠিক আছে? ওর কিছু হয়নি তো? তবু ডক্টর রূপের চেহারাতে চাপা দুশ্চিন্তার রেখা। কি হলো ডক্টর রূপ? আই আস্ক ইউ সামথিং। ইজ এভরিথিং ওকে? অপারেশন সাকসেসফুল ফাইয়াস। সিরাতের চোখের অপারেশন সাকসেসফুল হয়েছে। কিছু সময়ের জন্য থমকে যায় ফায়াজ, কিন্তু পরক্ষণেই চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে তার। থ্যাংক গড। আমি কি একবার সিরাতকে দেখতে পারি? না ফাইয়াস, এখনই তুমি দেখা করতে পারবে না সিরাতের সঙ্গে। অপারেশন সাকসেসফুল হচ্ছে ঠিকই, কিন্তু কি ডক্টর রূপ? অপারেশন সাকসেসফুল হলেও সিরাতকে 3 দিন আইসিইউতে অবজারভেশনে রাখা হবে। আর যদি 72 ঘন্টার মধ্যে সিরাতের জ্ঞান ফিরে আসে তাহলে তো ভালো, আর যদি না ফিরে আসে তাহলে সিরাতের কোমায় যাওয়ার চান্স বেড়ে যাবে। নিচু কণ্ঠস্বরে বলে ওঠে রূপ। এদিকে রূপের কথা শুনে ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু উবে যায়। বি স্ট্রং। কাঁধে হাত রেখে কোনো মতে বলে ওঠে রূপ। অতঃপর সেখান থেকে দ্রুত প্রস্থান করে সে। সময় বহমান, সে তো আর কারো অপেক্ষায় থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গিয়েছে 48 ঘন্টা। তবু সিরাতের জ্ঞান ফেরেনি এখনও পর্যন্ত। ফায়াজ থেকে শুরু করে সবাই বেশ চিন্তিত সিরাতকে নিয়ে। সিরাতের অবস্থার কোনো উন্নতি পরিলক্ষিত না হওয়ায় দুশ্চিন্তার ছায়া জেঁকে বসেছে ফায়াজের মস্তিষ্ক জুড়ে। মাথা চোখ ব্যান্ডেজ করা, মুখে লাগানো অক্সিজেন মাস্ক নিয়ে ক্রমশ নিঃশ্বাসের আনাগোনা, হাতের মধ্যে স্যালাইনের ক্যানোলা লাগানো। 2 দিনেই যেন মুখটা আগের তুলনায় কয়েক গুণ বেশি ফ্যাকাশে হয়ে গিয়েছে সিরাতের। আইসিইউ কেবিনের ভেতরে সিরাতের বেডের পাশে চেয়ারে মাথা নিচু করে বসে আছে ফায়াজ। চোখ বন্ধ করা অবস্থাতেই সিরাতের এক হাত ধরে বসে আছে ফায়াজ। ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই ছুঁই। ফারিহা আর নিশাদকে জাফর সাহেব জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছেন। হঠাৎ করে কেবিনের দরজা খোলার খটখট আওয়াজ পেয়ে মাথা তুলে তাকালো ফায়াজ। মিসেস সাবিনা ধীর পায়ে এগিয়ে গিয়ে ফায়াজের কাঁধের ওপর হাত রাখেন। মা, তুমি এখানে? তুমি বাসায় যাওনি? স্বাভাবিক গলায় প্রশ্ন করে ফায়াজ। না, যাইনি। তোর বাবা ফারু, নিশাত আর চন্দ্রিকাকে বাসায় ড্রপ করতে গিয়েছে। ভাবলাম আমি না হয় থেকে যাই, আর তোরও তো একটু রেস্টের প্রয়োজন। 3 দিনে চেহারার কি হাল করেছিস। এবার একটু নিচে গিয়ে রেস্ট নিয়ে নে। আমি না হয় সিরাতের কাছে বসছি। ছেলের প্রতি উদ্বিগ্ন হয়ে বলে ওঠেন মিসেস সাবিনা বেগম। না মা, তুমি কি রেস্ট নাও, আমি সিরাতের কাছেই থাকবো। যদি হুট করে সিরাতের জ্ঞান ফিরে আসে তাহলে? সিরাতের জ্ঞান না ফিরে পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। এ কেমন জেদ ফায়াজ? এভাবে নিজের প্রতি অবহেলা করতে শরীরের কি অবস্থা হবে ভাবতে পারছিস? ফায়াজ কিছু বলতে যাবে তখনই কেবিনের দরজায় টোকা পড়ে। একজন নার্স দ্রুত বলে ওঠে, ম্যাম, দেখা করার সময় শেষ হয়ে গিয়েছে। এবার আপনাদের দুজনকেই বাইরে যেতে হবে, কেননা ডক্টর এক্ষুনি এসে
পেশেন্টের চেক আপ করবেন। নার্সের কথায় না চাইতেও অগত্যা বের হয়ে পড়লেন সাবিনা বেগম। মিসেস সাবিনা বের হয়ে যেতেই ভেতরে প্রবেশ করে ডক্টর রূপ। ফায়াজ ও ধীর গতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এই অপেক্ষা যেন দীর্ঘ সময়, একটা মুহূর্ত যেন বিশাল পরিমাণ সময় মনে হচ্ছে ফায়াজের কাছে। টেক কেয়ার ইয়োরসেলফ ফায়াজ। আমরা আশা করছি 72 ঘন্টার আগে সিরাতের জ্ঞান ফিরে আসবে। পরিবারে বড় ছোট সবার দোয়া, সিরাতের প্রতি তোমার ভালোবাসা। নিশ্চয়ই সিরাতের কোনো খারাপ হতে দিবে না। আর সিরাতের চেকআপের জন্য তোমাকে কেবিন থেকে বাইরে যেতে হবে। রূপের কথায় গুটি গুটি পায়ে কেবিন থেকে বেরিয়ে আসে ফায়াজ। এদিকে সিরাতের সমস্ত রিপোর্ট চেক আপ করার পর কপালে সূক্ষ্ম চিন্তার রেখা ফুটে ওঠে রূপের। ভোরের আলো ফোটার সাথে সাথে ফায়াজের চোখ থেকেও ঘুমের রেশ ছুটে যায়। পিটপিট করে চোখ মেলে তাকায় সে। শেষ রাতের দিকে হুট করেই ঘুম এসে পড়ে, যার ফলস্বরূপ বেডের পাশে অ্যাডজাস্ট করা সোফার উপরেই ঘুমিয়ে পড়ে সে। ঘড়ির দিকে তাকাতেই খেয়াল করে ফজরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় সে। কেবিনে থেকে বের হওয়ার পূর্বে একবার সিরাতের মুখশ্রীতে চোখ বুলিয়ে নেয় ফায়াজ। নিস্তেজ দেহটা প্রতি তার যেন অভিমান অভিযোগ সব বেড়েই চলেছে। তার হৃদয়কে এতটা কষ্ট দেওয়া কি আদৌ ঠিক? ভেবেই সে পা বাড়ায় হসপিটালের টপ ফ্লোরে থাকা মসজিদের দিকে। তার সিক্ত হৃদয়ের প্রতিটা প্রার্থনায় সে শুধু সিরাতকেই চায়। কেবিনের ভেতর প্রবেশ করে চেয়ারের ওপর চন্দ্রিকা স্থির মূর্তি চোখে পড়তেই পিলে চমকে ওঠে রূপ। এত ভোরে হঠাৎ করে কেবিনে বসে থাকার বিশেষ কোনো কারণ খুঁজে পায় না রূপ। চন্দ্রিকা, তুমি এখানে এত সকালে? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে রূপ। রূপের কণ্ঠস্বর শুনে চন্দ্রিকাও হালকা নড়ে চড়ে ওঠে। হ্যাঁ, আসলে ভাবলাম তাড়াতাড়ি চলে আসি, কিছুক্ষণ পরিবেশের কাছে থাকা যাবে। তাছাড়া আন্টি আর ফাইয়াজের উপরও যথেষ্ট ধকল যাচ্ছে। বুঝলাম। তাহলে এখন কি কিছু খাবে, চা কিংবা কফি? না থাক, কোনো প্রয়োজন নেই। পুরোপুরি রিপোর্ট চেক করার পর কি মনে হচ্ছে, পূর্বে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে তো? আমি মিথ্যা বলবো না চন্দ্রিকা। সিরাতের রিপোর্ট দেখার পর ও বোঝা যাচ্ছে না সামনে কি হতে চলছে। সবটাই 50-50%, আর সম্পূর্ণটা এখন আল্লাহ তাআলার হাতে। রূপের কথা শুনে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রিকা। দেখতে দেখতে অপেক্ষার প্রহর ক্রমশ আরও তীব্র হতে থাকে। দুপুরের দিকে চন্দ্রিকা নিশাদকে নিচতলায় ক্যান্টিনে নিয়ে যেতে ফায়াজের মনে পড়ে মানিব্যাগটা সিরাতের রুম থেকে আর আনা হয়নি। তাই ওদের দুজনকে ক্যান্টিনে বসিয়ে রেখে দ্রুত পায়ে লিফটের কাছে চলে আসে ফায়াজ। মিনিট কয়েক পর থার্ড ফ্লোরে পৌঁছে সিরাতের কেবিনে প্রবেশ করে সে। কেবিনে প্রবেশ করতে খেয়াল করে মানিব্যাগটা সোফার এক কোণে পড়ে আছে। মানিব্যাগটা পকেটে গুজে নিয়ে বাইরের দিকে পা বাড়াতে নিলেই কারো জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ কানে পৌঁছাতেই আঁতকে ওঠে সে। পিলে চমকে পেছনে ফিরতে সমস্ত শরীর যেন হিম হতে শুরু করে। সিরাতের নিস্তেজ শরীরে প্রাণের সঞ্চার হলেও হার্টবিটের মাত্রা কমতে শুরু করেছে দ্রুত। নিঃশ্বাস ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নিজের চোখের সামনে সিরাতের এমন ভয়ঙ্কর অবস্থা দেখতে ভয়ে চিন্তায় আঁতকে ওঠে ফায়াজ। দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে নার্স ডক্টর বলে চিৎকার করা শুরু করে ফায়াজ, যার ফলস্বরূপ পাশেই নিজের কেবিনে বসে থাকা ডক্টর রূপ সহ বাকি নার্সরাও এক প্রকার ছুটে আসে। কেবিনে সিরাতের এমন খারাপ অবস্থা দেখে রূপ দ্রুত একটা ইঞ্জেকশন নিয়ে পুশ করে দেয় সিরাতের হাতে। মিনিট 10 পরে ধীরে ধীরে সিরাতের অবস্থা প্রশমিত হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে রূপ। সিরাতের কি হয়েছিল ডক্টর রূপ? এরকম করছিল কেন? কাম ডাউন ফাইয়া, সিরাতের একটা প্যানিক অ্যাটাক এসেছিল, আর কিছু নয়। কিন্তু 3 দিন তো হয়ে যাচ্ছে প্রায় ডক্টর রূপ, কিন্তু সিরাতের জ্ঞান ফিরছে না কেন? আপনি তো বলেছিলেন অপারেশনের পর আর কোনো সমস্যা থাকবে না, তাহলে সিরাত এখনো বেডে এভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে কেন? ফায়াজের প্রশ্নোত্তরে কী বলা উচিত তা খুঁজে পায় না রূপ। আসলে তো নিজের চোখের সামনে দিনকে দিন এভাবেও নিজের প্রিয় মানুষটির করুণ অবস্থা হৃদয়কে তো মর্মাহত করে তুলবেই। কিছু বলতে গিয়েও থেমে যায় রূপ। ফায়াজও যেন বুঝতে পেরে বিষয়টা গিয়ে গটগট করে বাইরে চলে যায়। কষ্ট ক্ষোভে যেন দম বন্ধ হয়ে আসছে প্রতিনিয়ত তার। এদিকে ফায়াজের বেশ খানিকক্ষণ সব সময় ধরে অনুপস্থিতি দেখে এক একে চন্দ্রিকা, নিশাদ আর ফারিহা সহ সবাই উপরে চলে আসে, কিন্তু ফায়াজকে চোখে পড়েনি। সিরাতের কেবিনে নার্সকে দৌড়াদৌড়ি করতে দেখে ভ্রু কুঁচকে নেয় চন্দ্রিকা। পরবর্তীতে নার্সের কাছ থেকে সিরাতের প্যানিক অ্যাটাকের কথা শুনতেই বিস্ময়ে আরও চিন্তা যেন কয়েকগুণ বেড়ে যায় তার। অস্তায়মান প্রায় সূর্য আকাশের পশ্চিমে হেলে পড়েছে। লাল আবিরের মতো টকটকে লাল সূর্যের প্রখরতা নেই বললেই চলে। পুরো আকাশ জুড়ে শুধু লাল আভার রেখা। হসপিটালের সামনে থাকা পরিত্যক্ত লেকটার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ফায়াজ। দৃষ্টি তার নিচে থাকা স্বচ্ছ পানির দিকে।
ঠিক কদিন আগেই তো জীবনটা তার এত সুন্দর ছিল। সিরাতের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন জীবনের শ্রেষ্ঠ সময় ছিল তার। কিন্তু হুট করে চোখের পলকেই জীবনের পাতাগুলো এভাবে ওলটপালট হয়ে যাবে তা কোনোদিনও ভাবেনি সে। মাগরিবের আজানের ধ্বনি কর্ণপাত হতেই ভাবনায় ছেদ পড়ে ফায়াজের। আজানের শব্দে পা বাড়ায় মসজিদের দিকে। শুনছে মন থেকে ওপরওয়ালার কাছে কিছু চাইলে সে ফিরিয়ে দেন না। ফায়াজও সেই আশা নিয়েই পা বাড়ায় সেদিকে। আজ আর প্রেয়সীকে ফিরে পাওয়ার জন্য যত প্রার্থনা আছে সব সে করতে রাজি। আর মাত্র কয়েক প্রহর বাকি, 72 ঘন্টা পূর্ণ হবার আর 1.5 ঘন্টা বাকি। ফায়াজ নির্ঘুম চোখের স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সিরাতের মুখশ্রীতে। সিরাতের এক হাত তার মুঠোয় আবদ্ধ। এই সিরাত, হচ্ছে তো, এবার প্লিজ ওঠো। দেখো, আই প্রমিস আমি আর কোনোদিন তোমার কোনো ক্ষতি হতে দেব না। তোমাকে সবসময় নিজের কাছে আগলে রাখবো, কোনোদিন কিচ্ছু লুকাবো না। কিন্তু এভাবে কষ্ট দিও না। আর দেখো দেখো সবাই, আমি তোমার জন্য ওয়েট করছি। এবার তো ফিরে আসো প্লিজ। কাঁপা কাঁপা গলায় বলে উঠল ফায়াজ। কথাগুলো গলায় আটকে আটকে যাচ্ছে বারবার। চোখের কোণ বেয়ে টুপটুপ করে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ে চিবুক বেয়ে। পুরুষদের নাকি কান্না করা মানায় না, তবু সেই নিয়মের ঊর্ধ্বে গিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে ফায়াজ। যে কান্নায় লুকিয়ে আছে সিরাতকে ফিরে পাওয়ার তীব্র ব্যাকুলতা। হুট করে বাম হাতের আঙুল নড়ে চড়ে ওঠে সিরাতের, আর সেটা ফায়াজের চোখে পড়তে বিস্মিত হয় সে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সিরাতের দিকে। বিস্ময়ে মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। ধীরে ধীরে পুরো হাত নড়ে উঠতেই সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। ডক্টর রূপ। পুনরায় ফায়াজের চিৎকার শুনে এবার হালকা ভয় পায় রূপ। দ্রুত পায়ে কেবিনের দিকে এগোয় সে। কি হয়েছে ফাইয়াজ? সিরাত ঠিক আছে তো? প্রলাপ বকতে বকতে কেবিনে প্রবেশ করে রূপ, কিন্তু পরক্ষণেই সিরাতের জ্ঞান ফিরতে দেখে সে নিজেও খানিকটা বিস্মিত হয়। মেডিকেল লাইফে এমন কেস পাওয়াটা খুবই রেয়ার, তবুও তার মুখে তৃপ্তি আর কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে উপরওয়ালার প্রতি। নার্স, নার্স! মিনিট 5 পরে ছুটে আসে দুজন নার্স। রূপ ও সিরাতকে চেক আপ করে নেয়। ডক্টর রূপ, ইজ এভরিথিং ওকে? সিরাত ঠিক আছে? রিল্যাক্স ফাইয়াজ, সিরাজ ইজ আউট অফ ডেঞ্জার। তোমার দোয়া কবুল হয়েছে, আল্লাহর রহমতে সিরাতের জ্ঞান ফিরে এসেছে। কৃতজ্ঞতা আর খুশি প্রকাশে বিনয়ের সাথে রূপকে জড়িয়ে ধরে ফায়াজ। ভোরের আলো ফোটার পরপরই সিরাতের জ্ঞান ফিরে আসার কথা শুনে একে একে সবাই ছুটে আসে হসপিটালে। জ্ঞান ফিরলেও সদ্য চোখের অপারেশন হওয়ায় বেশ জটিলতার মধ্য দিয়ে কাটাতে হচ্ছে সিরাতকে। চোখে ব্যান্ডেজ করায় আরও বেশ খানিকটা সময় লেগে যাবে এই ব্যান্ডেজের পর্দা চোখ থেকে সরাতে। মিসেস সাবিনা আসার পর থেকে সিরাতকে নানা রকম পরামর্শ দিয়ে যাচ্ছেন। ফারিহান নিশাতও পিছু ছাড়ছে না। এদিকে ফায়াজের চেহারায় প্রেয়সীকে ফিরে পাওয়ার আনন্দ। নভেম্বরের শেষের দিক, শীত ভালোভাবেই জেঁকে বসেছে শহরাঞ্চলে। বাইরের গ্লাস ভেদ করে কুয়াশার আবরণে সবটাই ধোঁয়াশা মনে হচ্ছে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে চন্দ্রিকা। পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকায় সে। ধোঁয়া ওঠা গরম চা কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে রূপ। চন্দ্রিকা পাশ ফিরে তাকাতেই চায়ের কাপ এগিয়ে দেয় রূপ। চন্দ্রিকাও নিঃশব্দে সেটি গ্রহণ করে নেয়। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতেই পাশ থেকে চন্দ্রিকা বলে ওঠে, ধন্যবাদ। ধন্যবাদ? কিন্তু কেন জানতে পারি মিস চন্দ্রিকা? জানি ধন্যবাদ শব্দটা খুবই ছোট হয়ে যায়। একদম শুরু থেকেই সবটা জেনেও আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য। রূপ প্রত্যুত্তরে কিচ্ছু বলে না। আপনি জানতে চেয়েছিলেন না আমি আপনাকে ভালোবাসি কিনা, আপনার জন্য আমার হৃদয়ে কোনো অনুভূতি আছে কিনা? তাহলে শুনুন, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আপনার জন্য আমার হৃদয় অনুভূতি সীমাহীন। চোখ তুলে তাকায় রূপ, ঠোঁটে যেন তৃপ্তির হাসি। অবশেষে নিজের প্রেয়সীকে নিজের করে পাওয়ার অপেক্ষার অবসান ঘটে। তাহলে মিসেস চন্দ্রিকা থেকে মিসেস চন্দ্রিকা হওয়ার জন্য প্রস্তুতি হয়ে নাও মায়াবতী। রূপের কথায় লজ্জায় আপনা আপনি মাথা নতজানু হয়ে আসে চন্দ্রিকার, যেন সূচনা হলো নতুন আরেকটি অধ্যায়ের। গাছের পাতা ঝরে পড়া সময়ের অব্যাহতি হয়েছে। আগমন ঘটেছে নতুনত্বের। পুরনোকে বিদায় দিয়ে নতুনত্বের আগমনে ব্যস্ত বিশাল প্রকৃতি। শীতের সমাপ্তি ঘটে বসন্তের শুরু। প্রকৃতির মাঝে ফিরেছে নতুন প্রাণ।
মাস থেকে কেটে গিয়েছে প্রায় 2 মাস। আজ সকাল থেকেই আহমেদ বাড়িতে সবার মধ্যে চলছে বেশ অস্থিরতা। সকাল সকালেই ফায়াজ সহ সাবিনা বেগম, ফারিহা, নিশাত, চন্দ্রিকা সবাই বেরিয়ে পড়েছে হসপিটালের উদ্দেশ্যে। সিরাতের চোখের অপারেশন হওয়ার 2 মাস পূর্ণ হয়েছে আজকে। সবারই থাকা অধীর অপেক্ষার অবসান ঘটেছে। হসপিটালে পৌঁছাতেই সবাই দ্রুত সিরাতের কেবিনে পা বাড়ায়। কেবিনে প্রবেশ করতেই চোখে পড়ে ডক্টর রূপ সহ কেবিনে থাকা 2-3 জন নার্স। কেবিনে সবাইকে উপস্থিত দেখে রূপ মুচকি হেসে এগিয়ে যায়। আরে আঙ্কেল আন্টি, আপনারা এসে পড়েছেন? রূপের কথা কর্ণকুহরে পৌঁছাতেই বেডের ওপর বসে থাকা সিরাত হালকা নড়ে চড়ে ওঠে। মিসেস সাবিনা বেগম মাথা নাড়িয়ে এগিয়ে যান সিরাতের দিকে। নিশাত আর ফারিহাও পিছু পিছু এগিয়ে যায়। আপু, তুই ঠিক আছিস? সিরাতের পাশে বসে জিজ্ঞেস করে ওঠে নিশাত। ঠিক না থেকে আর কোনো উপায় আছে? এই 2 মাসের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমাদের যত্ন, ভালোবাসা শুধু আমাকে কেন, একজন মুমূর্ষ ব্যক্তিকেও সুস্থ করার জন্য যথেষ্ট। ক্ষীণ কণ্ঠে বলে ওঠে সিরাত। মিসেস সাবিনা সযত্নে হাত বুলিয়ে দেন সিরাতের মাথায়। খানিকটা গম্ভীর হয়ে বলে ওঠে রূপ। এদিকে রূপের কথায় তেমন কোনো ভ্রুক্ষেপ না থাকলেও পুরো মস্তিষ্ক জুড়ে শুধু ফায়াজের বিচরণ সিরাতের। আজ সে তার প্রিয় ব্যক্তিটিকে একদম কাছ থেকে ছুঁয়ে দেখতে পারবে, তার চোখের গভীরতা উপলব্ধি করতে পারবে। কিন্তু ফায়াজের অনুপস্থিতি টের পেতে ভেতরে এক প্রকার শূন্যতা অনুভব হতে শুরু করে সিরাতের। ফায়াজ, আপনি কোথায়? আপনি কি আসেননি? কিন্তু সর্বপ্রথম চোখ খোলার পর যে আমি আপনাকেই দেখতে চাই, কিন্তু কোথায় আপনি? মনে মনে বিড়বিড় করে সিরাত। আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট এক্সেস এগোই। নার্স, কাম হিয়ার। রূপের কথা মতো একজন নার্স এগিয়ে আসে সিরাতের দিকে। অতঃপর ধীর গতিতে সিরাতের চোখে থাকা ব্যান্ডেজের প্রলেপ খোলা শুরু করে। যতই এক ধাপ এগোচ্ছে ততই মনের মধ্যে অস্থিরতা তীব্র হচ্ছে সিরাতের। ব্যান্ডেজের প্রলেপ খোলা শেষ হতেই নার্স অতি সাবধানের সাথে চোখের ওপর থাকা তুলা দুটোকে সরিয়ে নেয়। ওপেন ইওর আইস সিরাত। স্বাভাবিকভাবে বলে ওঠে রূপ। সবাই এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে। রূপের কথা মতো সিরাত ধীরে ধীরে নিজের চোখ খোলার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই সব কিছু ঝাপসা ঝাপসা মনে হতে পুনরায় চোখ বন্ধ করে নেয় সে। ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করো সিরাত। দ্বিতীয়বারের মতো চোখ পিটপিট করে তাকানোর চেষ্টা করে সিরাত। এবার পুরোপুরি ঝাপসা না দেখলেও চারপাশে মানুষের হালকা অস্পষ্ট অবয়ব বোঝা যাচ্ছে। মিনিট 2-1 পর ধীরে ধীরে যেন সব কিছু পরিষ্কার হয়ে আসে। সব কিছু যেন অবিশ্বাস্য লাগছে। আপু, তুই সব দেখতে পাচ্ছিস? সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে? আমাদের সবাইকে দেখতে পাচ্ছিস তুই? বিচলিত হয়ে জিজ্ঞেস করে নিশাত। সিরাত কোনো জবাব দেয় না। চারপাশে চোখ বোলাতেই একজন মধ্যবয়সী নারী, একজন মধ্যবয়স্ক পুরুষ আর নিশাতের সমবয়সী মেয়েকে চোখে পড়ে তার। সবার উপস্থিতি থাকলেও একজনের অনুপস্থিতি তাকে ভীষণভাবে পোড়াচ্ছে। কি হলো পুরবি? তুই কিচ্ছু বলছিস না কেন? তুই সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিস তো? খানিকটা এগিয়ে বলে ওঠে চন্দ্রিকা। হ্যাঁ চন্দ্রিকা আপু, আমি সব দেখতে পাচ্ছি। তোমাকে, নিশাত, ফারিহা, আঙ্কেল, আন্টি আর ডক্টর রূপ সবাইকে দেখতে পাচ্ছি। সিরাতের কথায় সবার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সবাই ব্যস্ত হয়ে পড়ে সিরাতকে নিয়ে, কিন্তু সিরাতের দৃষ্টি তখনও দরজার দিকে স্থির। প্রিয় মানুষটির আগমনের অপেক্ষায় মগ্ন সে। এদিকে সেটা সবাই খেয়াল করতেই মিটমিট করে হেসে ওঠে। কি ব্যাপার আপু, কাকে খুঁজছিস তুই? নিশাতের প্রশ্নে হালকা ভাবাচাকা খেয়ে যায় সিরাত। কই? কি বলছেন? কাকে খুঁজবো আমি? খানিকটা অপ্রস্তুতভাবে বলে ওঠে সিরাত। এভাবে সবার সামনে অপ্রীতিকর অবস্থায় পড়ে লজ্জায় মাথা উঁচু করে তাকানো সম্ভব হচ্ছে না তার। মিসেস সাবিনা চোখের ইশারা দিতেই হাসি থামিয়ে দেয় নিশাত। মিসেস সাবিনার নির্দেশনা অনুযায়ী সবাই একে একে ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে যাওয়া শুরু করে। এভাবে হুট করে চলে যাওয়ায় বিশেষ কোনো কারণ খুঁজে পায়নি সিরাত। ভ্রুকুচকে বেড থেকে নিচে নামার জন্য পা বাড়াতেই খট শব্দে কেবিনের দরজা খুলে ওঠে। হালকা চমকে পাশে তাকাতেই দৃষ্টি যেন সামনে থাকা মানুষটির দিকে আটকে যায় সিরাতের। হলদে শ্যামবর্ণের চেহারায় অদ্ভুত আকর্ষণ রয়েছে, আর নীল রঙের চোখ দুটোতে যেন লুকিয়ে আছে এক সমুদ্র সমান গভীরতা। ফায়াজের চোখের দিকে আবদ্ধ সিরাতের চোখ, পলক ফেলারও যেন ফুসরত নেই। ফায়াজি আলতো হেসে এগিয়ে যায় সিরাতের দিকে। গালে পুরুষালী হাতে স্পর্শ পেতেই শিউরে ওঠে সিরাত। সাথে সাথে চোখ দুটোও বুঝে আসে। সিরাত,
ফায়াজের ফিসফিস করে বলা নামে আরও এক ধাপ শিউরে ওঠে সিরাত। ওপেন ইউর আইস মেরে জান। চোখ মেলে তাকায় সিরাত, চোখে মুখে একরাশ মুগ্ধতা। নিজের ডান হাত ধীরে ধীরে এগিয়ে ফায়াজের চিবুক ছুঁয়ে দিতে ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, ফায়াজ। মাথা নাড়িয়ে সম্মতি জানায় ফায়াজ। নিজের প্রিয় মানুষটিকে চোখ জুড়িয়ে দেখার মতো মুগ্ধতা বুঝি আর কিছুতেই নেই। নিজের হাত দুটো প্রসারিত করতেই ফায়াজের বুকে মাথা গুঁজে দেয় সিরাত। ফায়াজও দু হাতে আবদ্ধ করে নেয় নিজের প্রেয়সীকে। ভালোবাসা চারটেখানি অক্ষর দিয়ে তৈরি একটি শব্দ, আর এই শব্দকে ঘিরেই হৃদয়ের সকল সুপ্ত অনুভূতি। আর ভাগ্যবান সেই মানুষগুলো যারা জীবনের প্রতিটা অধ্যায় নিজের ভালোবাসার মানুষের সাথে পাড়ি দিতে পারে। আহমেদ বাড়িতে বিশাল আকার আয়োজন চলবে নাই বা কেন? একই সাথে দুটো বিয়ে আহমেদ বাড়িতে প্রথমবারের মতো হতে চলেছে। জাফর সাহেব সকাল থেকেই ডেকোরেশনের বিভিন্ন দেখাশোনার কাজে লেগে পড়েছেন। সাবিনা বেগমও ঠিক সমপরিমাণই ব্যস্ত। নিজের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তাছাড়া ফারিহা আর নিশাতের মাঝেও নিজেদের ভাই বোনকে নিয়ে টান টান উত্তেজনা। সিঁদুর লালের মাঝে গোল্ডেন মিশ্রণে লেহেঙ্গা পরনে, মেহেদি দিয়ে রাঙানো 2 হাত মুঠো ভর্তি লাল চুড়ি, কপালে সিঁথিতে টিকলি, মুখের উপর হালকা মেকআপের আবরণ। পুরো বধূ সাজে সজ্জিত হয়ে বসে আছে সিরাত। ঠোঁটের কোণে লেগে রয়েছে এক প্রকার লাজুকতা। তার ঠিক পাশে কালো রঙের লেহেঙ্গা পরনে, 2 হাতে মুঠো ভর্তি কালো চুড়ি, হালকা সাজসজ্জায় সজ্জিত হয়ে বসে আছে চন্দ্রিকা। বধূরূপে নাকি মেয়েদের উজ্জ্বলতা কয়েক গুণ বেড়ে যায়। হয়তো তাই দুজনকে বধূ বেশি যেন অপরূপ সুন্দরী লাগছে। নিজের ভালোবাসার মানুষকে শেষ পর্যন্ত নিজের একান্তই নিজের করে পাওয়ার মতো জাগতিক সুখ হয়তো আর কোথাও নেই। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু খারাপ সময় থাকে, তবে কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখকে ঘুচিয়ে দেওয়ার জন্য প্রিয় মানুষের সাপোর্ট আর ভালোবাসাই যথেষ্ট। সিরাতের সুস্থ হবার মাঝেও রিয়াকে আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু কারাগারে যাবার কয়েক মাস পরেই ফায়াজকে না পাওয়ার ব্যর্থতা এবং আক্ষেপে ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে শুরু করে রিয়া, যার ফলস্বরূপ কারাগার থেকেই ট্রান্সফার করে মানসিক হাসপাতালে আপাতত রিয়া ট্রিটমেন্ট চলছে। আর রিয়ার এমন নিকৃষ্ট কৃতকর্মের জন্য রিয়ার মা বাবা উভয়ই অনুতপ্ত। সিরাত আর চন্দ্রিকা দুজনেই ধ্যান ভাঙে সদর দরজার সামনে উপস্থিত ফারিহা আর নিশাতের ডাকে। দুজনেই চুপচাপ বসা থেকে উঠে দাঁড়ায়, অতঃপর পা বাড়ায় বাইরের দিকে। সিঁড়ির দিকে চোখ যেতেই থমকে যায় ফায়াজ। তার দৃষ্টি যেন আটকে গিয়েছে তার থেকে কিছু দূরেই থাকা মানুষটিতে। বধূবেশে সিরাতের সৌন্দর্য যেন বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায় আরও কয়েক গুণ। বরের সাজে ফায়াজের সৌন্দর্য কোনো দিক দিয়ে কম নেয়নি, বরং বেড়েছে। তার ঠিক পাশেই বসা ডক্টর রূপ, চন্দ্রিকার সাথে মিলিয়ে পুরো কালো শেরওয়ানি, তার উপর হালকা গোল্ডেনের কাজ, ফর্সা শরীরে যেন কালো রং ফুটে উঠেছে। ফারিহা আর নিশাতের সহযোগিতায় চন্দ্রিকা আর সিরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। নিচে নামতেই ইয়াসিন সাহেবের মুচকি হেসে এগিয়ে যান। তবে কয়েক মাসের ব্যবধানে ধ্রুব নামক ব্যক্তিটার সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছে নিশাতের। সিরাত আর নিশাতকে যথাক্রমে ফায়াজ আর রূপের সামনে বসিয়ে দেওয়া হয়। মাঝে স্বচ্ছ কাপড়ের পর্দা, যা দিয়ে পরস্পরের মুখ পুরোপুরি না বোঝা গেলেও অস্পষ্ট নয়। সবাই উপস্থিত হতেই কাজী সাহেব হালকা হেসে ফায়াজের দিকে এগিয়ে যায়। অতঃপর কবুল বলার অনুমতি চাইলেই সিরাতের মুখশ্রীতে এক পলক তাকিয়ে গটগট করে কবুল বলে দেয় ফায়াজ। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। ফায়াজের পর সিরাতের পালা আসতেই যেন লজ্জা এসে ভিড় জমায় সিরাতের মুখে। মা বলুন কবুল। কাজী সাহেবের কথায় রীতিমতো পাশ থেকে সবাই তাড়া দিতে থাকে সিরাতকে কবুল বলার জন্য। সিরাতও এক পর্যায়ে বলে ওঠে কবুল। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায় সিরাত এবং ফায়াজ। পরবর্তীতে একই নিয়ম অনুযায়ী রূপ ও চন্দ্রিকাকে কবুল বলতে বলা হলে দুজনেই কবুল বলে দেয়। 4 জীবনের সূচনা ঘটে নতুন আরেকটি অদেখা অধ্যায়ের। বিশাল আকাশের মাঝে পূর্ণ থালার মতো চাঁদটি যেন আজকে একটু বেশি উজ্জ্বল। চাঁদের টিমটিমে আলোয় চারপাশে অন্ধকার ঘুচিয়ে গিয়েছে। রুমের চারপাশে ছোট বড় ক্যান্ডেল লাইট, গোলাপ আর বেলি ফুলের সমারোহ সজ্জিত। ফুলের গন্ধ নাকে এসে লাগছে বারবার। রাত প্রায় 11টার দিকে রুমে প্রবেশ করে ফায়াজ, কিন্তু রুমের কোথাও সিরাতকে দেখতে না পেয়ে খানিকটা অবাক হয় সে। কিন্তু পর মুহূর্তে ব্যালকনি থেকে গুনগুন করে গাওয়া গানের আওয়াজ কানে পৌঁছাতেই মুচকি হাসে সে। গুটি গুটি পায়ে ব্যালকনিতে এগোতেই খেয়াল করে দোলনায় পা ঝুলিয়ে বসে আগমন মনে গুনগুন করে গান গাইছে সিরাত। ভারী লেহেঙ্গা ছেড়ে হালকা গোলাপি রঙের সিল্কের শাড়িতে আধারে মায়াবতী লাগছে যেন। ব্যালকনির সামনে গিয়ে খুক খুক করে কেশে উঠতেই পিলে চমকে যায় সিরাত। ফায়াজ, আপনি কখন এলেন?
সরি, আমি খেয়াল করিনি। না না, সমস্যা নেই। আমি একটু আগে এসছি যখন তুমি গুনগুন করতে ব্যস্ত ছিলে। ফায়াজের কথায় হালকা লজ্জা পায় সিরাত, তবে প্রত্যুত্তরে কিচ্ছুই বলে না। ফায়াজও ধীর পায়ে এগিয়ে গিয়ে সিরাতের পাশে নিঃশব্দে বসে পড়ে। দুজনের মাঝে পিনপতন নীরবতা, নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে মাত্র। সিরাত, ফায়াজের ডাকে পাশ ফিরে তাকায় সিরাত। আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল তোমাকে ভালোবাসা। আর দেখো, সেটা এখন আমার জীবনে এখন সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই জীবনের প্রতিটা মুহূর্তে তোমাকে ভালোবেসে যেতে, প্রতিটা মুহূর্ত তোমার সাথে পার করতে। থাকবে তো আমার সাথে আমার ভালোবাসা হয়ে? ফায়াজের বলা প্রতিটা কথাই খুব গভীরভাবে সিক্ত হয় সিরাত। নীল চোখ দুটোতেই এক অদ্ভুত মাদকতা লুকিয়ে আছে, যাতে সে ক্রমশই আসক্ত হয়ে পড়েছে। হ্যাঁ, থাকবো আপনার ভালোবাসা হয়ে প্রতিটা মুহূর্ত আপনার সাথে। আমিও খুব গভীরভাবে সিক্ত হতে চাই আপনার ভালোবাসায়। মৃদুকণ্ঠে বলে ধীরে ধীরে নিজের মাথাটা ফায়াজের কাঁধে এলিয়ে দেয় সিরাত। ফায়াজ কিছু বলে না, শুধু চোখ বুঝে অনুভব করে। এভাবেই না হয় কেটে যাক বাকি সময়, ক্ষতি কি তাতে? পেরিয়ে গিয়েছে আরও 4টি বসন্ত, বদলেছে সময়, সাথে বদলেছে কিছু প্রেক্ষাপট, তবে বদলায়নি আদৌ কিছু মানুষের ভালোবাসা। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ির কুচিগুলো ঠিক করছিল সিরাত। তখনই শাড়ির আঁচলে টান পড়তে পেছনে ফিরে তাকায় সে। 3-3.5 বছর বয়সী দুটো বাচ্চা তার শাড়ির আঁচল ধরে টানছে। বাচ্চা দুটোকে দেখে সে মুচকি হেসে তাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আম্মু, তোমাকে খুব সুন্দর লাগছে। আধো আধো কণ্ঠে বলার চেষ্টা করে সামনে থাকা বাচ্চা দুটো। সিরাত খুশি হয়ে বলে ওঠে, তাই নাকি? তবে এই মাম্মামের চেয়ে মাম্মামের রাজকন্যা আর রাজপুত্রকে বেশি সুন্দর লাগছে, সেটা কি তোমরা জানো? বাচ্চা দুটো সিরাতের কথায় খিলখিল করে হেসে ওঠে। বাচ্চা বলছে কেন? আরুষি এবং মেঘ, সিরাত এবং ফায়াজের ভালোবাসার চিহ্ন। জমজ হওয়ায় দুজনের চেহারাতেই বেশ মিল খুঁজে পাওয়া যায়। কি ব্যাপার, সবার তোর মামাকে দেওয়া হচ্ছে? বাবার ভাগ্যেও কি কিছু টুটবে? ফায়াজের কথায় আরুষি আর মেঘ হেসে দৌড়ে যায় ফায়াজের কাছে। আচ্ছা, এবার তোমরা খেলতে চাও। বাবার মাম্মাম এখনই আসছে। ফায়াজের কথা মতো আরুষি আর মেঘ চলে যায় নিচে। ফায়াজ মুচকি হেসে এগিয়ে গিয়ে সিরাতের কোমর জড়িয়ে ধরতে সিরাত আঁতকে ওঠে। কি হচ্ছেটা কি রকস্টার সাহেব? বাড়িতে এত মানুষ আর আপনি কি শুরু করেছেন? কেউ এসে পড়লে কি হবে? কি হবে? আমি আমার ওয়াইফকে একটু জড়িয়ে ধরতেই পারি, এতে অবাক করে কি আছে? আর কাপড় তুমি কেউ জেনে শুনে আসবেও না। বলেই দুষ্টু হাসে ফায়াজ। সিরাত ফায়াজকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে চোখ রাঙিয়ে বলে ওঠে, দু বাচ্চার বাপ হয়েও কোনো লাজ লজ্জা নেই, মুখে কিচ্ছু আটকায় না নাকি? দু বাচ্চা কেন, একটা ক্রিকেট টিমের বাবা হয়ে গেলেও আমি তো এমনই থাকবো। বলেই ডোন্ট কেয়ার ভাব নেয় ফায়াজ। ধ্যাত, আপনার সাথে কথা বলাই বৃথা। বলেই গটগট করে বাইরে চলে যায় সিরাত। ফায়াজ হাসতে ব্যস্ত হয়ে পড়ে। বিশাল আয়োজন করা হয়েছে আহমেদ বাড়িতে। নিশাত আর ধ্রুবের বিয়ে পারিবারিকভাবে ঠিক হলেও আজকে শুধুমাত্র এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছে। নিচে নামতে কর্নারে থাকা চন্দ্রিকার রূপ এবং কোলে থাকা বাচ্চার উপর নজর পড়ে সিরাতের। চন্দ্রিকার রূপের ঘরে আলোকিত করে ছোট্ট 2 বছর বয়সী রাজকন্যা পিহুর জন্ম হয়েছে। সিরাত এগিয়ে গিয়ে চন্দ্রিকার সাথে ব্যস্ত হয়ে পড়ে নানা রকম খোশ গল্পে। সর্বোপরি ভালোবাসার মানুষগুলো তাদের নিজ নিজ ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ এবং মুগ্ধ। পরন্ত বিকেল, সূর্যের রশ্মি তেমন কোনো তেজস্ক্রিয়তা নেই। রাস্তার দুপাশে ঝরে পড়া পাতাগুলো শুকিয়ে মচমচে হয়ে গিয়েছে। লাল আবিরের কৃষ্ণচূড়া গাছে থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে। বসন্ত প্রায় শেষের দিকে। পরন্ত বিকেলের এমন এক মুখর পরিবেশে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে ফায়াজ আর সিরাত। আশেপাশে তেমন কেউ নেই বললেই চলে। ফায়াজের হাতের মুঠোয় সিরাতের হাত মুঠো বন্দি। দুজনের ঠোঁটের কোণেই এক চিলতে হাসি। মনে আছে, এমন এক বসন্তে কিন্তু আমাদের প্রেম পূর্ণতা পেয়েছিল। বসন্তের মতে আমার জীবনের প্রাপ্ত এসেছিল তুমি। আর এই বসন্তের রঙের মতোই আমার জীবনও রঙিন হয়েছিল। এই জন্যই বসন্তটা আমার কাছে ভীষণ প্রিয়। যেহেতু আমাদের প্রেমী বসন্তে হয়েছিল, সেহেতু আমাদের প্রেমের একটা নাম দেওয়া যায়, কি বলো? তা তো দেখাই যায়, আর সেটাও খুব সুন্দর। মোহিনী একটা নাম। কিন্তু সেটা কি? খুব বেশি দীর্ঘও নয়, খুব বেশি জটিলও নয়। বসন্তের এই প্রেম যেন আজীবন বসন্ত প্রেমী হয়ে আমাদের জীবনে রয়ে যায়। ভালোবাসি প্রিয়,
হেঁটে হেঁটে অনেক দূর চলে যায় দুটো অবয়ব। থাকুক না এমন ভালোবাসাগুলো, যা কখনো ফুরাবে না, যেগুলোর কখনো ঘটবে না কোনো সমাপ্তি। প্রকৃতির মাঝে বেঁচে রবে চিরকাল। অমর থাকুক ভালোবাসা।